ওকে ভাই, কেমন আছো তোমরা সকলে? আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু কেউ আনমিউট করে কথা বলো। একটু আনমিউট করে কথা বলো। আমার কথা ক্লিয়ার কিনা? উম, কথা বলতে চাচ্ছে ওরা, ওরা কি ওরা কি কথা বলার অ্যাক্সেস দেওনি? আচ্ছা, অ্যাক্সেস দেওয়া আছে তো, কথা বলো ক্লিয়ার কিনা। হুম। এই যে রাহা কথা বলতেছে, শুনতে পাচ্ছি না। আরিফকে ডাকবো? হ্যাঁ, এইবার কথা বলতে পারবা, একটু বলো তো রাহা। স্যার আসসালামু আলাইকুম, ভালো হ্যাঁ। আছেন স্যার? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপু ভালো আছি। ওকে। আচ্ছা, জি ক্লিয়ার স্যার, তানজিলা, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আজকে উপস্থিতি তো কম কেন? কালকের ক্লাসটা কি? ও তোমরা কি ফেসবুকে আছো? হ্যাঁ, এখন ভালো আছে আলহামদুলিল্লাহ, সে সুস্থ আছে। আমি তো জানতাম না। আমার ওয়াইফ, কালকে তো আমি কোচিংয়ে ছিলাম, ও আর আমাকে বলতেছে যে কি করব, তোমাকে আবার বললে তুমি ক্লাস তুই আবার ক্লাসের ঝামেলা হবে। তো সেই সব কিছু করছে। পরে আমি সন্ধ্যায় গিয়ে বাসায় গিয়ে, এই জন্যই মাথাটা একটু গরম ছিল। হ্যাঁ। আচ্ছা, তবে একটা জিনিস ভালো লাগছে, আহ, এই বিষয়টা তারা খুব গুরুত্বের সাথে নিছে। আজকে সকাল থেকে তারা আমার ফোন কেমনে কেমনে ম্যানেজ করে, আমি কোন প্রতিষ্ঠানে আছি, আমার সেই প্রতিষ্ঠানের কর্মকর্তা মানে দিয়ে রিকোয়েস্ট করাইছে। আবার একটু আগে মানে ইনফিনিটি মেগামলের ডিরেক্টলি যে ডিরেক্টর মনির সাহেব, উনিও আমাকে কল দিছে। বিষয়টা ওনারা বেশ গুরুত্বের সাথে নিছে এবং আমাকে তারা প্রতিশ্রুতি দিয়েছে ভবিষ্যতে এটা আর কখনোই হবে না। তারা খুবই গুরুত্বের সাথে দেখবে বেবি আইটেমগুলা, এবং এটাই হওয়া উচিত। বেবিদের খাবার মানে কি? তোমার তো এটা বিক্রি, ওদের তো এটা মানে ওরা তো কিসে ভয় পাইছে শোনো। আমি তো কালকে অফিসে ছুটি নিছি। কালকে আমি খাদ্য অধিদপ্তরে যাব, গিয়ে আমি ওখান থেকে লোক নিয়ে যাব। ওরা তো ব্যাপক ফেঁসে যাবে। মানে ওদের অনেক ক্ষতি, 10-15 লাখ টাকার ক্ষতি হবে। কারণ কি, ওদের তো খাদ্য আইটেম বিক্রি করারই ওদের রাইট নাই। তারপরে ধরো বিভিন্ন কসমেটিক্স বিক্রি করে, এগুলোরও তোদের পারমিশন নাই। তুমি খাদ্য আইটেম বিক্রি করতে গেলে তোমার কিন্তু লাইসেন্স আলাদাভাবে নিতে হবে। সেই জন্য তারা অনেক ভয় পেয়ে গিয়েছে। বেশ আলহামদুলিল্লাহ, তোমরাও সচেতন থাকবা। হ্যাঁ, আমরা চাই, যেমন দেখো না, আমি ক্লাসে নিই, আমি আমার ব্যক্তিগত কথা যদি বলি, আমি প্রচণ্ড চেষ্টা করি এই ক্লাসের টাইমটাকে প্রপারলি কোয়ালিফাই, মানে তোমাদেরকে সুপ্রিম কোনো কিছু দেওয়ার জন্য। ধরো আমি মাস্টার ব্যাচগুলোতে কতগুলো টপিক পড়াই, আমি কেন পড়াই? আমি চিন্তা করি না, আমার ক্লাস এতজন স্টুডেন্ট 2 ঘন্টা ধরে করবে, যদি 100 জন করে তাহলে 200 ঘন্টা, তাই না? আমি ক্লাস নিব প্রত্যেকে 2 ঘন্টা করে। সেই সব চিন্তা করেই কিন্তু আমি ক্লাসে আমি সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করি। বুঝাইতে পারছি? আচ্ছা, এখন কালকের ক্লাস কি খুব কঠিন হয়ে গেছে নাকি? পার্টিসিপেন্ট নাই কেন, নাকি আজকে সকালে এক্সামের জন্য? স্যার কঠিন না। আচ্ছা, ঠিক আছে। আমরা যেগুলো পড়াই এগুলাই কিন্তু মূল। হ্যাঁ, এগুলো পড়ার চেষ্টা করবা, তাহলে খুব মানে ভালো এনজয় করতে পারবা। হ্যাঁ, গত দিনের পেপারটা কি এখানে দেখানো যাবে? ডেইলি স্টার দেখানো যাবে কিনা আমি বলতে চাই। প্রথম আলো ডেইলি স্টার দেখানো যাবে না, ও ডেইলি স্টার আমাদের অ্যাক্সেস নেই না। ঠিক আছে, ওকে। হ্যাঁ, তাহলে চলে আসি আমরা আমাদের আজকের টপিক টু। আমি তোমাদেরকে বলবো, বিশ্বাস করো ভাই, আমি ফ্রি হ্যান্ড রাইটিং 1 এবং 2-তে যে টপিকগুলো পড়াই, এই টপিকগুলো কোনো বইয়ে আলোচনা নাই, কোনো বইয়ে আলোচনা নাই। এবং এই বিষয়গুলো যে এত গুরুত্বপূর্ণ একটা টপিক, এটা হলো যারা দেখা যাচ্ছে পত্রিকা খুব গুরুত্বের সাথে পড়ে বা বিভিন্ন আর্টিকেলগুলো পড়ে লেখে দেখে, তাদের পক্ষে এগুলা মানে বোঝানো সম্ভব, বোঝানো বলবো না, এগুলো এক জায়গায় করা সম্ভব হবে। তোমরা ফ্রি হ্যান্ড রাইটিং দেখেছো, এই যে গতদিন শিখাইছি ডিরেক্ট পাস্ট পার্টিসিপল, এগুলো দেখবো খুব কম বইয়ে আলোচনা করা আছে। সেই জন্য কিন্তু জানো না এই বিষয়গুলো যে কত গুরুত্বপূর্ণ টপিক, মানে খুবই কত ইম্পর্টেন্ট ইস্যুস, এটা কিন্তু তোমরা রিয়ালাইজ করতে পারবে না। তোমরা যদি এটাকে আয়ত্ত করতে পারো, তখনই ফিল মানে যখন আয়ত্ত করে বাস্তবায়ন করতে পারবে তোমার খাতায়, তখন তোমার খাতার মার্কটা দেখবে যে অন্যদের থেকে 8-10 মার্ক করে তোমার টোটাল খাতা বেড়ে যাবে, মানে মার্ক বেড়ে যাবে। আর 10 মার্ক বেশি করা মানে বিশাল ব্যাপার, তোমার আশেপাশে কেউ থাকতে পারবে না। ওকে, সো আসো, আমরা গতদিন 3টা টপিক শিখেছিলাম। একটা হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, একটা হলো ডিরেক্ট পাস্ট পার্টিসিপল, আর একটা হলো ডিরেক্ট ভার্ব আইএনজি। এই 3টা পার্ট। আজকে আমরা আর 3টা পার্ট শিখবো। এই 3টা পার্টের প্রথমটা হলো অ্যাপোজিটিভ এক্সপেনশন, এটা একটা পার্ট। হ্যাঁ, যেটা বলতে গিয়েছিলাম দেখো, অ্যাপোজিটিভ এক্সপেনশন এটা একটা পার্ট, রিস্ট্রাকচারিং অফ সেন্টেন্স এটা একটা পার্ট, আর সেন্টেন্স এক্সটেনশন। এই 3টা পার্ট নিয়ে আলোচনা করব, যখন যে টপিকটা আসবে আমি বিস্তার ব্যাখ্যা করার চেষ্টা করব। ওকে, সো প্রথমে দেখো যে পার্টটা আমরা বলতেছি সেটা হলো অ্যাপোজিটিভ এক্সপেনশন বা লিঙ্কিং ডেসক্রিপশন। অ্যাপোজিটিভ এক্সপেনশন অথবা লিঙ্কিং ডেসক্রিপশন, এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক ইংলিশ রাইটিংয়ের ক্ষেত্রে। সেই টপিকটা কি সেটা যদি তোমাদেরকে বলি,
আমরা কোনো নাউন, দ্যাট মিন্স কোনো ব্যক্তি, বস্তু, স্থান বা প্রাণী সম্পর্ক, যখন প্রাণীর কথা আসবে, এই ব্যক্তি, বস্তু, স্থান বা প্রাণীর বিষয়ে এক্সট্রা ইনফরমেশন যদি আমি দিতে চাই, তাহলে দুইটা কমার মধ্যে ওই এক্সট্রা ইনফরমেশনটা বসাইতে হয়। এই এক্সট্রা ইনফরমেশন বসানোকেই বলা হয় অ্যাপোজিটিভ এক্সপেনশন বা লিঙ্কিং ডেসক্রিপশন। আমি আবারও বলি, কোনো ব্যক্তি, বস্তু, স্থান বা প্রাণী, দ্যাট মিন্স কোনো নাউন সম্পর্কে আমরা যদি কোনো ইন্ট্রোডাক্টরি ইনফরমেশন বা কোনো এক্সট্রা ইনফরমেশন দিতে চাই, তাহলে আমরা ওই ইনফরমেশনগুলা দুইটা কমার মধ্যে রাখি, দুইটা কমার মাঝখানে ওই এক্সট্রা ইনফরমেশনগুলো আমরা প্রোভাইড করি। এটাকেই অ্যাপোজিটিভ অফ এক্সপেনশন বলে। আমি যদি তোমাদেরকে একটা এক্সাম্পল দিই, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। সেটা হলো, আমি যদি বলি ঢাকা, আমি একটা সেন্টেন্স লিখতেছি, সবাই দেখো ঢাকা, এরপরে আমি কমা দিব, কমা দিয়ে ঢাকা, ঢাকার পরে আমি একটা কমা দিলাম, কমা দিয়ে আমি লিখলাম দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, আবার একটা কমা দিলাম। এরপরে আমি লিখলাম ইজ কারেন্টলি, CURRENT, is currently being considered earthquake, যেহেতু এখন এটা হচ্ছে earthquake prone area। দেখো কি বলতেছে, মূল সেন্টেন্স কি ভালো করে বুঝো। মূল সেন্টেন্সটা হলো এটা, ঢাকা ইজ কারেন্টলি বিং কনসিডার্ড, ঢাকাকে বর্তমানে বিবেচনা করা হচ্ছে আর্থকুয়েক প্রোন এরিয়া, ভূমিকম্প প্রবণ এলাকা হিসাবে বিবেচনা করা হচ্ছে। তাহলে ঢাকাকে বর্তমানে ভূমিকম্প প্রবণ এরিয়া হিসাবে বিবেচনা করা হচ্ছে। এখন দেখো, আমি ঢাকা, ওই যে বলছিলাম ব্যক্তি, বস্তু, স্থান, প্রাণী, এই চারটার বিষয়ে যদি আমি এক্সট্রা তথ্য দিতে চাই, এই এক্সট্রা তথ্যটা আমি কিভাবে দিব? আমি দুইটা কমার মাঝখানে ওই এক্সট্রা তথ্যটা দিব। এই এক্সট্রা তথ্যকেই বলা হয় অ্যাপোজিটিভ এক্সপেনশন বা লিঙ্কিং ডেসক্রিপশন। সো তুমি যদি এইভাবে যখন কোনো নাউন পাবে, কমা দিয়ে ওই নাউন সম্পর্কে একটা এক্সট্রা তথ্য দিবে, যদি এইভাবে তুমি সেন্টেন্সগুলো লিখতে পারো, তাহলে তোমার সেন্টেন্সটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে, তোমার সেন্টেন্সটা বেশি স্মার্ট হবে। যেমন আমরা দেখো এইভাবে বলতে পারি টার্নিং পয়েন্ট, যদি আরেকটা লিখতে চাই আমি টার্নিং পয়েন্ট, ব্যাস আমি কমা দিলাম। এবার টার্নিং পয়েন্ট সম্পর্কে আমি একটা এক্সট্রা তথ্য দিব, কি? দ্য মোস্ট, ধরো আমি সিম্পলি লিখতেছি দ্য মোস্ট রিলায়েবল organization in Bangladesh, এই যে দেখো কমা, তাহলে টার্নিং পয়েন্ট, দ্য মোস্ট রিলায়েবল অর্গানাইজেশন ইন বাংলাদেশ has assisted a lot of students to be bankers, BANKERS, টু বি ব্যাংকার্স। শেষ, আর কিচ্ছু না। তাহলে কি হলো? টার্নিং পয়েন্ট, মূল সেন্টেন্স কোনটা? টার্নিং পয়েন্ট হ্যাজ অ্যাসিস্টেড আ লট অফ স্টুডেন্টস, টার্নিং পয়েন্ট অনেক স্টুডেন্টকে অ্যাসিস্ট করেছে টু ফুলফিল দেয়ার ড্রিম, তাদের স্বপ্ন বাস্তবায়নে অনেক স্টুডেন্টকে মানে সহযোগিতা করেছে। এটা কিন্তু আমার মূল সেন্টেন্স। কিন্তু টার্নিং পয়েন্ট এটা একটা নাউন মানেই কি মনে করবো আমরা? ওই নাউন সম্পর্কে যদি একটু এক্সট্রা তথ্য দিব, তখন আমরা কি করব? কমার মাঝখানে ওই তথ্যগুলো রাখবো। এই যে দেখো, এখানে একটা কমা দিয়েছি, আর হলো এখানে একটা কমা দিয়েছি। এই এক্সট্রা ইনফরমেশনটা, এটা হলো টার্নিং পয়েন্ট সম্পর্কে আমি কিছু বর্ণনা দিয়েছি বা ইন্ট্রোডাক্টরি দিয়েছি বা এক্সট্রা ইনফরমেশন দিয়েছি। তাহলে আমাদের অ্যাপোজিটিভ এক্সপেনশনটা কি? আমি যখন কোনো স্থানে নাউন পাবো, নাউন মানে কি? কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী বা স্থানের নাম পাবো, ওই ব্যক্তি, বস্তু, প্রাণী বা স্থান সম্পর্কে আমি কমা দিয়ে কি করব? একটু এক্সট্রা ইনফরমেশন প্রোভাইড করব। আর এই এক্সট্রা ইনফরমেশন প্রোভাইড করার নামটাই হলো অ্যাপোজিটিভ অফ এক্সপেনশন। এবং এইভাবে তুমি বেশিরভাগ সেন্টেন্স, পত্রিকাটা একটু দেখবা, যদি ডেইলি স্টার এখানে বের করা যেত, আমি দেখাবো একটা পত্রিকা, দেখলেই তুমি দেখবা যে এইভাবেই বেশিরভাগ সেন্টেন্স লেখা হয়ে থাকে। যে কোনো আর্টিকেল অফলাইনে আমি গতকালকে দেখিয়েছিলাম, গতকালকে ডেইলি স্টার পত্রিকাটা একটু দেখলেই পাবা, সবগুলো সেন্টেন্স কিন্তু এইভাবে লেখা আছে। ক্লিয়ার বিষয়টা? সো এটা একটা বড় খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু। সেন্টেন্সটাকে যদি তুমি স্মার্টলি প্রেজেন্ট করতে চাও, সেন্টেন্সটাকে যদি তুমি স্মার্টলি লিখতে চাও, এইভাবে তুমি অবশ্যই কমার মাঝখানে এক্সট্রা কিছু তথ্য দিবে। এটাকে আমরা বলি অ্যাপোজিটিভ এক্সপেনশন। সো আসো আমি কয়েকটা এক্সাম্পল তোমাদেরকে দেখাবো। এক নাম্বার যদি একটু দেখাই, ভালো করে দেখবে কি বলতে চাচ্ছে, একটু ভালো করে দেখো। এখানে বলতেছে দ্য রোড ইন প্যারিস, প্যারিসের রাস্তাটা
কমা দেখো দ্য মোস্ট রোমান্টিক সিটি ইন দ্য ওয়ার্ল্ড। ভাই এই দ্য মোস্ট রোমান্টিক সিটি ইন দ্য ওয়ার্ল্ড কার সম্পর্কে বলেছে? প্যারিসের সম্পর্কে বলেছে। তাহলে আমি যখনই কোনো নাউন পাবো, আমি আমার লেখাটাকে সৌন্দর্য বৃদ্ধির জন্য ওই নাউনের পরে কমা দিয়ে ওই নাউন সম্পর্কে কিছু এক্সট্রা তথ্য নিয়ে আসবো। এই এক্সট্রা তথ্যটাকেই নাম হলো অ্যাপোজিটিভ অফ এক্সপেনশন। মূল সেন্টেন্স কি? দ্য রোড ইন প্যারিস, প্যারিসের রাস্তাগুলোর হ্যাভ নো স্টপ সাইন, প্যারিসের রাস্তায় কোনো স্টপ সাইন নেই। এটা কিন্তু মূল সেন্টেন্স। দ্য রোড অফ প্যারিস হ্যাভ নো স্টপ সাইন্স, প্যারিসের রোডের কোনো স্টপ সাইন নেই। কিন্তু আমি এক্সট্রা একটা তথ্য দিয়েছি কি সম্পর্কে? প্যারিস সম্পর্কে। তাহলে যখনই কোনো নাউন পাবে ওই নাউন সম্পর্কে একটা এক্সট্রা তথ্য দিবে, এর দ্বারা সেন্টেন্সটাকে বড় হয় এবং সেন্টেন্সটা স্মার্ট হয়। সেই জন্য আমরা এই কাজটা করব। ক্লিয়ার বিষয়টা? যেমন দেখো বাংলাদেশ, যখনই তোমার কি লেখো বাংলাদেশ ইজ আ ডেভেলপিং কান্ট্রি, এটা না যে বাংলাদেশ, এখন এই সেন্টেন্সটাকে আরেকটু তুমি মিনিং মানে টপিক অনুযায়ী একটু বড় করবা। যখন তোমরা কোনো জনসংখ্যা দিয়ে লিখবা তখন কি হবে? বাংলাদেশ কমা দিয়ে দ্য মোস্ট ডেন্সলি পপুলেটেড কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড ইজ আ ডেভেলপিং কান্ট্রি। বাংলাদেশ যখন কি অর্থনৈতিক উন্নয়ন আসবে তখন বাংলাদেশ কমা দিয়ে বাংলাদেশ সম্পর্কে একটু তথ্য দাও। বাংলাদেশ, এরপরে কি বলতে পারি আমরা? কনসিডার্ড আ বটমলেস বাস্কেট বাই দ্য হেনরি কিসেঞ্জার ইজ নাও দ্য মোস্ট ভাইব্রেন্ট ইকোনমি। ওই যে কনসিডার্ড দ্য মোস্ট কি কনসিডার্ড দ্য বটমলেস বাস্কেট বাই দ্য হেনরি কিসেঞ্জার, এটা কি আমি বাংলাদেশ সম্পর্কে একটু এক্সট্রা তথ্য দিয়ে দিলাম। ক্লিয়ার বিষয়টা? ওকে, সেটা একটু তোমরা মাথায় রাখবা। এবার আসো 2 নম্বর কি বলতেছে সবাই একটু দেখো। দ্য ভিকটিমস অ্যাকিউজড দ্য ক্যাম্পাস ছাত্রলীগ, ওই ভিকটিম ক্যাম্পাসের ছাত্রলীগকে কি করেছিল? অ্যাকিউজড করেছিল। তাহলে দেখো আমি এখানে 2টা জায়গায় আমি এক্সট্রা ইনফরমেশন দিতে পারবো যদি তুমি চাও। একটা কি? দ্য ভিকটিমস, ভিকটিমস কিন্তু ওই যে নাউন, তাহলে আমি এই ভিকটিম সম্পর্কে আমি একটু এক্সট্রা তথ্য দিতে পারবো। আবার আরেকটা জিনিস পাইছি ছাত্রলীগ, এটাও নাউন, মানে কোনো ব্যক্তির নাম, বস্তুর নাম, প্রতিষ্ঠানের নাম বা কোনো স্থান, এইগুলো পাইলেই আমরা কি করব? ওই সম্পর্কে এক্সট্রা তথ্য দেওয়ার চেষ্টা করব। তাহলে দ্য ভিকটিমস অ্যাকিউজড দ্য ছাত্রলীগ, দ্য ভিকটিমস অ্যাকিউজ দ্য ক্যাম্পাস ছাত্রলীগ, ওই ভিকটিম ক্যাম্পাসের ছাত্রলীগকে অভিযুক্ত করেছিল। এবার দেখো ভাই ছাত্রলীগ, ছাত্রলীগ কারা? আমি সেই সম্পর্কে একটু এক্সট্রা তথ্য দিয়েছি। এই যে দেখো ছাত্রলীগ জিনিসটা কি? দ্য স্টুডেন্ট উইং অফ বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগটা হলো বাংলাদেশ আওয়ামী লীগের স্টুডেন্ট উইং, ওকে কমা, অফ ক্যারিং আউট সাস হেইনাস অ্যাটাক অন দেম, এটাই তাদেরকে কি করেছিল? কোটা আন্দোলনকারীদের বিরুদ্ধে একটা হেইনাস আক্রমণ করেছিল। মূল সেন্টেন্স কোনটা? মূল সেন্টেন্স হলো দ্য ভিকটিমস অ্যাকিউজ দ্য ক্যাম্পাস ছাত্রলীগ অফ ক্যারিং আউট সাস হেইনাস অ্যাটাক অন দেম, ওই ধরনের ঘৃণ আক্রমণের জন্য ওই ভিকটিমরা কি করেছিল? ক্যাম্পাসের ছাত্রলীগকে মানে অভিযুক্ত করেছিল। আর ক্যাম্পাসের ছাত্রলীগ কারা? এটা হলো একটা উইংস, স্টুডেন্ট উইংস অফ বাংলাদেশ আওয়ামী লীগ। শেষ। এইভাবে তোমরা জাস্ট একটু ইউজ টু হবে। হ্যাঁ, আজ থেকে যখনই কোনো সেন্টেন্স লিখবে এভাবে অ্যাপোজিশন ব্যবহার করে তোমরা এক্সট্রা তথ্য দেওয়ার চেষ্টা করবে। আচ্ছা আসো আমরা আরও কিছু তথ্য পড়ি যদি জানি। ভালো করে দেখো। দ্য কম্পিউটার হ্যাকার্স বিহাইন্ড দ্য ব্রিজ আর বিলিভড টু হ্যাভ গট অ্যাওয়ে উইথ অ্যাবাউট 80 মিলিয়ন পিপল। আচ্ছা আরেকটু কথা বলি, আমরা যখন কোনো এক্সট্রা তথ্য দিব, এক্সট্রা তথ্য দেওয়ার জন্য সাধারণত আমরা কমা ব্যবহার করি, আমরা কমার মাঝখানে এক্সট্রা তথ্যগুলো দিয়ে থাকি। তবে কমা ছাড়াও কোনো একজন স্টুডেন্ট যদি ড্যাশ ইউজ করে তাতেও হবে। অ্যাকচুয়ালি বলা হয় যখন আমরা কোনো নাউন পাবো ওই নাউন সম্পর্কে আমরা কমা অথবা ড্যাশ ব্যবহার করে যদি আমরা এক্সট্রা ইনফরমেশন দিই সেটাকে আমরা লিঙ্কিং ডেসক্রিপশন অথবা অ্যাপোজিটিভ এক্সপেনশন বলা হয়ে থাকে। তবে জেনারেলি কোনো জায়গায় যদি মাঝখানে থাকে তাহলে আমরা কমা ইউজ করব। যেমন দেখো আমি যদি একটু বলি জেনারেলি, দেখো এখানে কিন্তু আমি এই অংশটুকু যে এক্সট্রা যে ইনফরমেশন এটা কিন্তু মাঝখানে রেখেছি, এরপরে কিন্তু অনেক অংশ আছে, এই জন্য এটা আমি কমার মধ্যে রাখবো। আর এই অংশটা যদি একেবারে শেষে বসাই তাহলে তুমি ড্যাশ দিয়ে রাখতে পারো। কেউ যদি এখানেও ড্যাশ দেয় তাতে কোনো সমস্যা নেই, ইংলিশের দুইটাতে আর কি গ্রহণযোগ্যতা আছে। ওকে মাই ডিয়ার, এখন তাহলে আসো আমরা আরেকটা দেখব। এই যে দেখো দ্য কম্পিউটার হ্যাকার্স, কম্পিউটারে যে বাংলাদেশ ব্যাংকে হ্যাক হয়েছিল, বিহাইন্ড দ্য ব্রিজ আর বিলিভড, ওই হ্যাকার্সকে বিশ্বাস করা হয় টু হ্যাভ গট অ্যাওয়ে উইথ অ্যাবাউট 80 মিলিয়ন ডলার, তারা 81 মিলিয়ন ডলার বাংলাদেশ থেকে কি করেছে? বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে হ্যাক করে নিয়েছে। এবার দেখো এই হ্যাক সম্পর্কে একটু এক্সট্রা ইনফরমেশন দিচ্ছি, কি সাইন ব্যবহার করে? ড্যাশ সাইন ব্যবহার করে। এই যে দেখো ওয়ান অফ দ্য লার্জেস্ট নোন ব্যাংক রোবার্স ইন দ্য হিস্ট্রি, যেটা হলো ব্যাংকের ইতিহাসে সর্বোচ্চ ব্যাংক ডাকাতির একটি, ব্যাংকের ইতিহাসে সর্বোচ্চ ব্যাংক ডাকাতির একটি। দেখো আমি ওই থেফট সম্পর্কে, ওই চুরির বিষয়ে বা ওই রোবারির বিষয়ে বা হ্যাকার্সের বিষয়ে আমি ড্যাশ সাইন দিয়ে একটু এক্সট্রা তথ্য প্রোভাইড করেছি। এবার হচ্ছে 4 নম্বর কি বলতেছে ভালো করে বুঝো। ইন 2013 সালে দ্য ক্যাপিটাল সিটি সাইন্ড আ ডিল
ক্যাপিটাল সিটি মানে ঢাকা শহরের ক্যাপিটাল সিটি, তারা একটা ডিল সাইন করেছিল, একটা চুক্তি সাইন করেছিল টু ড্রেজ সাম অফ দ্য ক্যানেলস, কিছু খাল খনন করার জন্য। তাহলে 2013 সালে এই ক্যাপিটাল সিটি খাল খনন করার জন্য চুক্তি আবদ্ধ হয়েছিল। ফলোয়িং দ্য এক্সাম্পল অফ সিলেট, কিসের অনুসরণ করে? সিলেট যেভাবে খাল খননের জন্য চুক্তি করেছিল, ঢাকা সিটিও খাল খননের জন্য চুক্তি করেছিল। ফলোয়িং দ্য এক্সাম্পল অফ সিলেট। এইবার দেখো, আমি সিলেট সম্পর্কে একটা এক্সট্রা তথ্য দিতে চাচ্ছি, সেই সিলেট দিয়ে এক্সট্রা তথ্যটা আমি কমার মধ্যে দিয়েছি। এই যে দেখো, অ্যানাদার বাংলাদেশি সিটি সাফারিং ফ্রম ওয়াটার লগিং, সিলেটটা হলো আরেকটা সিটি যেটা জলবদ্ধতা সাফার করতেছে। তাই অ্যানাদার বাংলাদেশি সিটি সাফারিং ফ্রম ওয়াটার লগিং। কেউ কি বলতে পারবে এই সাফারিংটা কোথা থেকে এসেছে? কে বলতে পারবে? গতকালকে শেখানো হয়েছে। অ্যাকচুয়ালি সাফারিংটা কোথা থেকে এসেছে? অ্যানাদার বাংলাদেশি সিটি, হঠাৎ করে সাফারিং ভার্বের সাথে আইএনজি। গতকালকে ক্লাস যারা করছো কেউ বলতে পারবা? তো এখানে ছিলটা কি? অ্যাকচুয়ালি সেন্টেন্সটা কি ছিল? এখানে লিখছি আমি অ্যানাদার বাংলাদেশ সিটি সাফারিং ফ্রম ওয়াটার লগিং। এখানে অ্যাকচুয়ালি ছিল কি, কে বলতে পারবে? ভেরি গুড, অ্যানাদার বাংলাদেশি সিটি হুইচ ইজ সাফারিং ফ্রম ওয়াটার লগিং। আমি এখানে রিডিউসড ক্লাস করেছি, এই যে হুইচ ইজটা কেটে শুধু সাফারিং দিয়েছি। অ্যানাদার বাংলাদেশি সিটি, আরেকটা বাংলাদেশের শহর, হুইচ ইজ সাফারিং, যেটা সাফার করতেছে ওয়াটার লগিং, জলবদ্ধতা সাফার করছে। এই যে দেখো, হুইচ ইজ তারা কেটে দিয়ে কি করেছে, শুধু সাফারিং লিখেছে। আমার সবগুলা সেন্টেন্স কিন্তু পত্রিকার পাতা থেকে কাটা, সবগুলা সেন্টেন্স। ওকে, অ্যানাদার বাংলাদেশি সিটি হুইচ ইজ সাফারিং ফ্রম ওয়াটার লগিং। ওকে মাই ডিয়ার, একটুগুলো মাথায় রাখবে। হ্যাঁ, আচ্ছা, আমরা আরেকটা সেন্টেন্স পড়বো, জাস্ট 5 নাম্বারটা একটু ভালো করে বুঝবে। 5 নাম্বারটা, ইন কানেকশন উইথ দ্য কিলিং অফ মেজর সিনা, মেজর সিনা হত্যার সাথে সম্পৃক্ত থাকার জন্য অন জুলাই 31 মেজর সিনার কিলিংয়ের সাথে সম্পৃক্ত থাকার জন্য আ গুড নাম্বার অফ পুলিশ অফিসার, অনেকগুলা পুলিশ অফিসারকে, ইনক্লুডিং আ সিনিয়র অফিসার, বলতেছে অনেকগুলো পুলিশ অফিসার, সেই সাথে একজন সিনিয়র অফিসারকেও হ্যাভ বিন সাসপেন্ডেড, তাদেরকে সাসপেন্ড করা হয়েছিল, অ্যান্ড অ্যারেস্টেড করা হয়েছিল। কিসের জন্য? ক্রস ফায়ার কিলিংয়ের জন্য। তাহলে কি হলো? মেজর সিনা হত্যার 2020 সালের 31 জুলাই মেজর সিনার হত্যার সাথে জড়িত থাকার জন্য অনেকগুলো পুলিশ অফিসার এবং একজন সিনিয়র অফিসারকে অ্যারেস্ট করা হয়েছিল এবং কি করা হয়েছিল? সাসপেন্ড করা হয়েছিল। কিসের জন্য? ফর ক্রস ফায়ার কিলিংয়ের জন্য। এখন দেখো ভাই, এই যে ক্রস ফায়ার কিলিংটা কি? তুমি যদি এই বিষয়ে আর একটু তথ্য দিতে চাও, জাস্ট ড্যাশ দিয়ে ক্রস ফায়ার কিলিং সম্পর্কে একটু কথা বলবা। ক্রস ফায়ার কিলিংটা কি? তারা কি লিখেছে দেখো, দ্য ইউফেমিজম, ক্রস ফায়ার কিলিংটা হলো একটা সুভাষণ, অফেন ইউজড ইজ বাংলাদেশি সামারি এক্সিকিউশন, সামারি এক্সিকিউশনের বিচার বহির্ভূত হত্যা। বলতেছে এই ক্রস ফায়ার এটা হলো একটা সুভাষণ। কিসের সুভাষণ? সামারি এক্সিকিউশন, বিচার বহির্ভূত হত্যার একটা সুভাষণ বাই সিকিউরিটি ফোর্স, সিকিউরিটি নিরাপত্তা বাহিনী দ্বারা বিচার বহির্ভূত হত্যার একটা সুভাষণ হলো কি? ক্রস ফায়ার কিলিং। আচ্ছা, ইউফেমিজম, অবশ্যই এটা মাথায় রাখবে, খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা হলো তোমার ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনও খুব ইম্পর্টেন্ট। ইউফেমিজম মানে সুভাষণ, মানে মানে কোনো একটা জিনিস খারাপভাবে না বলে ওইটাকে ভালোভাবে। যেন আমি যদি বলি এই করিম মারা গেছে, হ্যাঁ করিম মারা না, করিম অক্কা পাইছে। অক্কা পাওয়া ওয়ার্ডটা কেমন একটা, কিন্তু এটাকে আমরা খুব সুন্দরভাবে বলতে পারি যে করিম পরলোক গমন করেছে বা করিম আজ পৃথিবীতে নাই। এই যে সুন্দর করে কোনো কিছুকে উপস্থাপন করাকেই সুভাষণ বলা হয়। এখন এই ক্রস ফায়ার কিন্তু ওয়ান কাইন্ড অফ মার্ডার, কারণ আপনি বিচার বহির্ভূত কোনো মানুষকে হত্যা করতে পারেন না। তাহলে মার্ডার কথাটি বললে মানুষের মনে খটকা লাগে, মার্ডার জিনিসটা কি এত খারাপ, কিন্তু এই মার্ডারটাকে তারা একটু ভালোভাবে উপস্থাপন করতেছে, এটা মার্ডার না, এটা ক্রস ফায়ার। বাঙালিরা ক্রস ফায়ারকে সুভাষণ বলা হয়, তাহলে এটাকে সুভাষণ বলে। ওকে মাই ডিয়ার, তাহলে আমার যে বিষয়টা আমি সেটাতে আসি। অ্যাপোজিটিভ এক্সপেনশন বা লিঙ্কিং ডেসক্রিপশন জিনিসটা কি? আমি যখন কোনো নাউন পাবো, এই নাউন সম্পর্কে আমি যদি এক্সট্রা তথ্য দিতে চাই, তাহলে আমি ড্যাশ সাইন অথবা কমা দিয়ে আমরা ওই এক্সট্রা তথ্যটা দিব। আর এটা কেন করব? সেন্টেন্সটাকে এনলার্জ, বড় করার জন্য এবং সেন্টেন্সটাকে স্মার্ট বানানোর জন্য। আশা করি তোমরা অ্যাপোজিটিভ অফ এক্সপেনশন বুঝতে পেরেছো। এবার আমি আমার দ্বিতীয় সেন্টেন্সটা দেখব, সেটা হলো রিস্ট্রাকচারিং অফ সেন্টেন্স। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আজকের ক্লাসে এই পার্টটা তোমাদেরকে খুব গুরুত্বের সাথে নিতে হবে। রিস্ট্রাকচারিং অফ সেন্টেন্স জিনিসটা কি সেটা যদি তোমাদেরকে বলি, আমি তোমাদেরকে ট্রান্সলেশনে ক্লাস নিয়েছি।
ট্রান্সলেশনের ক্লাস নেওয়ার সময় আমি কিন্তু তোমাদের কোনো রকম কোনো স্ট্রাকচার আমি ফলো করাইনি। আমি জাস্ট বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেশনে কি বলছিলাম, প্রথমে তোমরা ভার্ব আইডেন্টিফাই করবা, ভার্বের পরে টেন্স আইডেন্টিফাই করবা, টেন্স আইডেন্টিফাই করার পরে তোমরা অ্যাক্টিভ বা প্যাসিভ আইডেন্টিফাই করবা, এরপরে সাবজেক্ট আইডেন্টিফাই করে তোমরা লেখা শুরু করবা স্ট্রাকচার অনুযায়ী। আমরা কিন্তু এটা বলছিলাম, আমি কোনো এমনি এক্সট্রা কোনো স্ট্রাকচার দেইনি। কিন্তু আজকের ক্লাসটা বোঝানোর জন্য আমি জাস্ট একটা স্ট্রাকচার আমি আপনাদের সামনে উপস্থাপন করতেছি। ভাই, যত বড় বাংলা সেন্টেন্সই হোক না কেন, আপনি একটা স্ট্রাকচার ফলো করে ওই বাংলা সেন্টেন্সকে আপনি ট্রান্সলেট করতে পারবেন। তবে এই স্ট্রাকচার আমি দিতে চাই না, শুধুমাত্র আজকের ক্লাস বোঝানোর জন্য স্ট্রাকচারটা দিছি। কিন্তু আমি অনুরোধ করব, আপনি যখন ট্রান্সলেশন করবেন তখন এই স্ট্রাকচার ফলো করবেন না, যখন রিঅ্যারেঞ্জ করবেন তখন এই স্ট্রাকচারটা ফলো করবেন। সেটা আমি পরে শেখাচ্ছি। ট্রান্সলেশন করার ক্ষেত্রে আমরা যে স্ট্রাকচারটা ফলো করতে পারি, সেই স্ট্রাকচারটা কি সেটা যদি একটু আপনাদেরকে আমি লিখে দেখাই। যে কোনো ট্রান্সলেশন আপনারা এই স্ট্রাকচার ফলো করে করতে পারবেন। সেটা কি, প্রথমে আপনারা সাবজেক্ট বসাবেন, সাবজেক্ট। ওকে, সাবজেক্টের পরে কি হবে, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, এটা স্ট্রাকচার, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। এরপরে হবে ভার্ব, ভার্ব। এরপরে হবে অবজেক্ট ওয়ান, মানে ব্যক্তিবাচক অবজেক্ট যেটাকে আমরা বলি, ব্যক্তিবাচক অবজেক্ট। হ্যাঁ, এরপরে বসাবেন অবজেক্ট টু, ও টু, তার মানে বস্তুবাচক অবজেক্ট, বস্তুবাচক অবজেক্ট। ওকে, প্রথমে সাবজেক্ট বসাবো, তারপরে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, তারপরে ভার্ব, তারপরে ও ওয়ান, তারপরে ও টু। ওকে, এরপরে আমরা বসাবো কি, দিক, কিভাবে, কার সাথে। দিক মানে ডিরেকশন, যেটাকে বলি আমরা, কোন দিকে যাচ্ছ, ডিরেকশন। দিক, কিভাবে, কিভাবে কাজটা করতেছো, হাউ। আরেকটা হলো কার সাথে কাজটা করতেছো, কার সাথে, উইথ এ কোম্পানি, উইথ এ কোম্পানি। হ্যাঁ, দেখো একটু খুব ভালো লাগবে একটু পরেই, কার সাথে। এবার হলো ম্যানার, প্লেস, টাইম। ম্যানার মানে কিভাবে কাজটা শেষ করতেছো, কিভাবে। এরপরে প্লেস, কোন জায়গায় তুমি কাজটা, দিক, এটাই তো ম্যানার, প্লেস, টাইম, সরি। দিক, কিভাবে, কার সাথে, প্লেস, টাইম, রিজন। প্লেস, টাইম, রিজন। প্লেস মানে কি, কোথায় কাজটা শেষ করতেছো, কোথায়। টাইম মানে কি, কখন কাজটা শেষ করতেছো। আর রিজন মানে কেন তুমি কাজটা শেষ করতেছো। এই হলো একটা সেন্টেন্সের স্ট্রাকচার। তুমি যদি কোনো সেন্টেন্স ফেলো, বাংলার যে কোনো সেন্টেন্স এই স্ট্রাকচারের মধ্যে ফেলতে বাধ্য। তার মানে ওই সেন্টেন্সটা হয় সাবজেক্ট অথবা অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, এরপরে ভার্ব, এরপরে ও ওয়ান মানে ব্যক্তিবাচক অবজেক্ট, এরপরে বস্তুবাচক অবজেক্ট, এরপরে দিক, কিভাবে, কার সাথে, এরপরে প্লেস, টাইম, রিজন। এখন এইগুলো তোমরা সব ভার্বকে কোশ্চেন করবে। কাকে কোশ্চেন করবে, ভার্বকে। যেমন কিভাবে কোশ্চেন করব, সাবজেক্ট বের করতে গেলে ভার্বকে কি করতে হয়, কে দ্বারা কোশ্চেন করতে হয়, কে। আচ্ছা, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি এমনি চলে আসবে। অবজেক্ট বের করতে গেলে কাকে দ্বারা কোশ্চেন করতে হয়, বস্তুবাচক অবজেক্ট বের করতে গেলে কি দ্বারা কোশ্চেন করতে হয়, দিক, কোন দিক, এটা বললেই উত্তর চলে আসবে। কোন দিকে যাব, ভার্বকে কোশ্চেন করবা, সবগুলা ভার্বকে। কিভাবে করব, ভার্বকে কোশ্চেন করবা। কার সাথে করব, ভার্বকে কোশ্চেন করবা। কোথায় করব, তারপরে কি, কখন করব, কেন করব, সব ভার্বকে কোশ্চেন করে উত্তর পাবা। এই উত্তরগুলো এই স্ট্রাকচারে তুমি সাজাবা। এই স্ট্রাকচার অনুযায়ী যদি তুমি সেন্টেন্স করো, তুমি যে কোনো ট্রান্সলেশন করতে পারবে। এখন এই স্ট্রাকচারে সবগুলাই যে বাক্যে থাকবে তার দরকার নেই। আমার ও ওয়ান আছে, ও টু নাও থাকতে পারে। আমার দিক আছে, কিভাবে, কার সাথে নাও থাকতে পারে। আমার রিজন আছে, প্লেস, টাইম নাও থাকতে পারে। কিন্তু এই সিকোয়েন্স ফলো করে আমরা যে কোনো ট্রান্সলেশন করতে পারবো। সো এটা হলো আমাদের ট্রান্সলেশন করার একটা সিকোয়েন্স। সো আসো তাইলে, যেহেতু আমি সিকোয়েন্সটা লিখলাম, আগে তোমাদের ট্রান্সলেশন করাটা শেখাবো। কিন্তু ট্রান্সলেশন তুমি এমনি এমনি করবো, আমি যেভাবে শিখাইছি। এটা আমি তোমাকে ট্রান্সলেশন করবো এই স্ট্রাকচার ফলো করে, যাতে পরের পার্টটা তোমাদেরকে আমি শিখাইতে পারি। একটু দেখো, বিষয়টা ভালো করে বুঝবে। এই যে আ কমপ্লিট স্ট্রাকচার ফর ট্রান্সলেটিং বাংলা টু ইংলিশ, এই যে আমি লিখে দিয়েছি, আ কমপ্লিট স্ট্রাকচার ফর ট্রান্সলেটিং বাংলা টু ইংলিশ। সেটা কি, এই যে আমি যেটা লিখলাম, সাবজেক্ট, এরপরে কি, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, এরপরে ভার্ব, এরপরে ইনডিরেক্ট অবজেক্ট মানে ব্যক্তিবাচক, এরপরে বস্তুবাচক অবজেক্ট, এরপরে ডিরেকশন, ম্যানার, এরপরে কি আছে, ম্যানার অফ ডুইং মানে ম্যানার, এরপরে উইথ দ্য কোম্পানি, ম্যানারের মানে দিক, কিভাবে, আর এটা হলো কার সাথে, কার সাথে, প্লেস, টাইম, রিজন। ক্লিয়ার বিষয়টা? ওকে, এটা হলো আমাদের স্ট্রাকচার। ওকে, এটা হলো আমাদের স্ট্রাকচার। এটা পরে দেখো, তোমরা এটা দেখো না। আচ্ছা, এই স্ট্রাকচার ফলো করেই কিন্তু আমরা ট্রান্সলেশনটা করে থাকি। তোমরা এটার স্ক্রিনশট নিয়ে রাখো, এটার একটি স্ক্রিনশট নিয়ে রাখো, কারণ ওইটা থেকে এখানে আমি বেশি একটু বর্ণনা করে দিয়েছি। এখন আসো, এই স্ট্রাকচার ফলো করে এই যে ট্রান্সলেশনটা আছে, এই ট্রান্সলেশনটা আমরা একটু সলভ করব। যে ট্রান্সলেশনটা আমি তোমাদেরকে দিয়েছিলাম, কোন ট্রান্সলেশনটা, এই যে দেখো, আমি একটা ট্রান্সলেশন তোমাদের করব। বাংলাদেশ বিগত 1 দশক ধরে
বিশ্বের দ্বারে নিজের অবস্থান নিশ্চিত করতে বর্তমান প্রজন্ম ও সরকারের হাত ধরে উন্নয়নশীল থেকে উন্নত খেতাবের দিকে বিপুল বিক্রমে এগিয়ে যাচ্ছে। একটা সেন্টেন্স আমি লিখেছি, হ্যাঁ, যে বাংলাদেশ বিগত এক দশক ধরে বিশ্বের দ্বারে নিজের অবস্থান নিশ্চিত করতে বর্তমান প্রজন্ম ও সরকারের হাত ধরে উন্নয়নশীল থেকে উন্নত দেশের খেতাবের দিকে বিপুল বিক্রমে এগিয়ে যাচ্ছে। আগে ভার্ব খোঁজো, ভার্ব কোনটা? এগিয়ে চলছে, এটা হলো আমার ভার্ব। তোমরা আইডেন্টিফাই করবে, আমি ভার্ব পাইলাম। এবার আসো প্রথমে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি জিনিসটাকে তোমাদের জানানো দরকার। অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি মানে হলো ওই যে যেগুলো আমরা বলি না, সামটাইমস, রিয়ারলি, বিয়ারলি, সেলডম, তারপরে কি বলি আমরা, অফেন, এইগুলোকে আমরা অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বলি। হ্যাঁ, অফেন, সামটাইমস, তারপর রেগুলারলি, কন্টিনিউয়াসলি, এগুলো হলো অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। সো আসো তাহলে আমরা প্রথমে সাবজেক্ট ভার্ব পাইছি, এবার আমরা সাবজেক্ট খুঁজবো। এই সাবজেক্ট কিন্তু কি দ্বারা কোশ্চেন করতে হয়? ভার্বকে বলো। সাবজেক্ট পাইতে গেলে কি করতে হয়? ভার্বকে কে দ্বারা কোশ্চেন করতে হয় বলবা তো? ভার্বকে কে দ্বারা কোশ্চেন করতে হয় বলো। তাহলে এগিয়ে চলছে, কে এগিয়ে চলছে? কথা বলো, কে এগিয়ে চলছে? বাংলাদেশ। একটু কথা বলবা। তাহলে বাংলাদেশটা হলো আমার সাবজেক্ট হলো। এরপর আমি খুঁজবো ভার্ব পাইলাম, এবার ব্যক্তি, ইনডিরেক্ট অবজেক্ট। ব্যক্তি, ব্যক্তি মানে কি? কাকে দ্বারা কোশ্চেন করব? কাকে এগিয়ে চলছে? না, উত্তর নেই। এবার আসো বস্তুবাচক অবজেক্ট, কি দ্বারা কোশ্চেন করব? কি এগিয়ে চলছে? কি মানে তো বাংলাদেশ, সাবজেক্ট হয়ে গেছে, এটা বাদ। এবার আসো ডিরেকশন, ডিরেকশন মানে কি? কোন দিকে। আচ্ছা, কোন দিকে বাংলাদেশ এগিয়ে চলছে একটু বলো না, কোন দিকে এগিয়ে চলছে? ডিরেকশনটা কোন দিকে এগিয়ে চলছে? কোন দিকে? এই যে উন্নয়নশীল থেকে উন্নত দেশের খেতাবের দিকে এগিয়ে চলছে। তাহলে এইটা আমি কি পাইলাম? ডিরেকশন। এটা আমি ডিরেকশন পাইলাম। হ্যাঁ, ডিরেকশন, উন্নয়নশীল থেকে উন্নত দেশের খেতাবের দিকে এগিয়ে চলছে, ডিরেকশন পাইলাম। এবার ম্যানার, ডিরেকশন ম্যানার, কিভাবে, কিভাবে এগিয়ে চলছে? কিভাবে বলো না, কিভাবে এগিয়ে, সবাই ভার্বকে কোশ্চেন করব। বিপুল বিক্রমে, তাহলে এইটা হলো আমার ম্যানার, মানে দিক, কিভাবে, কার সাথে, এটা ম্যানার। ম্যানার মানে কিন্তু কিভাবে, নাকি আমি বাংলায় লিখবো? তোমাদের সমস্যা হবে নাকি? আচ্ছা, বাংলায় লিখে দিই, তোমাদের বুঝতে সুবিধা হবে আমি যেটা লিখছিলাম। হ্যাঁ, তাহলে এইখানে যেন আমি কি লিখছিলাম একটু বলো? দিক, তাই তো? দিক। আর এখানে কি লিখছিলাম? কিভাবে। আমি উত্তর পেয়ে যাচ্ছি। এবার বলো, কার সাথে এগিয়ে চলছিল? উইথ দ্য কোম্পানি। এই কার সাথে এগিয়ে চলছে বাংলাদেশ বলো? কার সাথে এগিয়ে চলছে? বিশ্বের দ্বারা। না, বিশ্বের দ্বারা এগিয়ে কার সাথে? ইয়েস, কার সাথে? বর্তমান প্রজন্ম ও সরকারের হাত ধরে, এই অংশটুকু হলো আমার কার সাথে, কার সাথে। এইবার আসি, তাহলে আমি ম্যানার অফ ডুইং পাইলাম। এবার প্লেস, জায়গা, কোন জায়গায় এগিয়ে চলছে একটু বলো না, কোন জায়গা? বিশ্বের দ্বারে, বিশ্বের দ্বারে, এটা হলো আমার প্লেস। এবার টাইম, কখন এগিয়ে চলছে? কখন? বিগত এক দশক ধরে। টাইম মানে কি? সময় না। এবার রিজন, কেন এগিয়ে চলছে? বাংলাদেশ কেন এগিয়ে চলছে? নিজের অবস্থান নিশ্চিত করতে, এটা হলো আমার রিজন। তাহলে এইভাবে দেখো, আমি সেন্টেন্স যাই হোক না কেন, এত বড় একটা সেন্টেন্স আমি কিন্তু পেয়ে গিয়েছি সব কিছু। এইবার আমি কি করব? আমি ট্রান্সলেশন করা শুরু করব, যেভাবে আছে এই স্ট্রাকচার পরপর পরপর ট্রান্সলেশন করব। তার মানে দেখো, এখান থেকে আমি সাজায় কি পাইছি? প্রথমে সাবজেক্ট পাইছি, ও এটাকে সংক্ষেপে লিখছে, সাবজেক্ট, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, ভার্ব, O1 ব্যক্তিবাচক অবজেক্ট, O2 বস্তুবাচক অবজেক্ট, দিক, কিভাবে, কার সাথে, প্লেস, টাইম, রিজন। আমি যেটা লিখে দিয়েছি পরের পেজে, সেটা আমি স্ট্রাকচার এখানে লিখে দিয়েছি। সো আমি দেখো এইভাবে আমরা বের করে ফেললাম। এখন আসো, এইভাবে বের করার পর আমি সেটাকে ট্রান্সলেশন করব। আমরা এখন ট্রান্সলেট করব। এই যে দেখো ভাই, আমরা কিন্তু বের করে ফেলেছি। বাংলাদেশ সাবজেক্ট, বিগত এক দশক ধরে টাইম, বিশ্বের দ্বারে প্লেস, নিজের অবস্থান নিশ্চিত করতে এটা রিজন, বর্তমান প্রজন্ম সরকারের হাত ধরে এটা কার সাথে, উন্নয়নশীল থেকে উন্নত দেশের খেতাবের দিকে এটা দিক, বিপুল বিক্রমে কিভাবে এগিয়ে চলছে, এটা আমার ভার্ব। তাহলে এবার আমরা ট্রান্সলেশন করব। তাহলে ভাই, এগিয়ে চলছে কোন টেন্সে আছে একটু বলো না? এগিয়ে চলছে পারফেক্ট টেন্স। কেন পারফেক্ট টেন্সে বোন? এগিয়ে চলছে কন্টিনিউয়াস টেন্স, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। হ্যাঁ, তাহলে আসো আমরা এখন ট্রান্সলেশন করব এইটা। এই যে আমি এবার ট্রান্সলেশন করা শুরু করব। ট্রান্সলেশন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ওই যে স্ট্রাকচার, প্রথমে সাবজেক্ট, সাবজেক্টকে বলো বাংলাদেশ, লিখলাম বাংলাদেশ। ভাই একটু দেখো কিভাবে ট্রান্সলেশনটা করি, বাংলাদেশ। এরপরে কি হবে? ভার্ব, ভার্ব কোনটা? এগিয়ে চলছে, এগিয়ে চলছে ইংলিশ কি? এই এগিয়ে চলা ইংলিশ কি? মার্চ ফরওয়ার্ড, গোয়িং, গোয়িং ফরওয়ার্ড, মার্চ ফরওয়ার্ড, গো ফরওয়ার্ড। হ্যাঁ, এখন যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে কি গো ফরওয়ার্ড হবে না গোয়িং ফরওয়ার্ড হবে? ইজ গোয়িং ফরওয়ার্ড। ওকে, তাহলে বাংলাদেশ ইজ গোয়িং ফরওয়ার্ড অথবা ইজ মার্চিং ফরওয়ার্ড, একই কথা কিন্তু, ইজ মার্চিং ফরওয়ার্ড, বাংলাদেশ এগিয়ে চলছে। সাবজেক্ট লিখলাম, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি তো নাই, লিখলাম না। এরপরে ভার্ব লিখলাম।
এরপরে আসো ও ওয়ানও ছিল না, ও টুও ছিল না। এরপরে দিক, এই দিক মানে কোন দিক, কোনটা, এই যে উন্নয়নশীল থেকে উন্নত দেশের খেতাবের দিকে। ভাই যশোর থেকে খুলনার দিকে কি বলি আমরা, যশোর থেকে খুলনার দিকে কি বলি, ফ্রম যশোর টু খুলনা, ফ্রম যশোর টু খুলনা। ঠিক একইভাবে উন্নয়নশীল থেকে উন্নত দেশের খেতাবের দিকে তাহলে কি বলবো, ফ্রম, ফ্রম উন্নয়নশীল, ফ্রম উন্নয়নশীল, তাহলে উন্নয়নশীল ইংলিশ কি, ফ্রম, ডেভেলপিং ফ্রম ডেভেলপিং টু দ্য উন্নত, ডেভেলপড ওয়ান। এই উন্নত মানে কি, ডেভেলপড না, আর উন্নয়নশীল মানে কি, ডেভেলপিং। তাহলে ফ্রম ডেভেলপিং টু দ্য ডেভেলপড ওয়ান, DEVELOPED, ফ্রম ডেভেলপিং টু দ্য ডেভেলপড ওয়ান। তাহলে বাংলাদেশ ইজ মার্চিং ফরওয়ার্ড ফ্রম ডেভেলপিং টু দ্য ডেভেলপড ওয়ান, ওকে, বা ডেভেলপড কান্ট্রি। ওকে, তাহলে আমি কি পেলাম, দিক পাইলাম, তাই তো, দিক। এবার কিভাবে, তুমি বলো না কিভাবে, কোনটা উত্তর ছিল যেন, বিপুল বিক্রমে। বিপুল বিক্রমে মানে কি, খুব দ্রুততার সাথে, তাহলে কি বলবো বলো, র্যাপিডলি অথবা উইথ গ্রেট স্পিড। বিপুল বিক্রমে মানে কি, উইথ গ্রেট স্পিড। বাংলাদেশ ইজ মার্চিং ফরওয়ার্ড ফ্রম ডেভেলপিং টু দ্য ডেভেলপড কান্ট্রি বা ডেভেলপড ওয়ান, বিপুল বিক্রমে। তাহলে কি বলবো ভাই, উইথ গ্রেট স্পিড, উইথ গ্রেট স্পিড। তাহলে হলো কিভাবে, হলো কিভাবে পরে কার সাথে, এই কার সাথে এগিয়ে যাচ্ছে, বর্তমান প্রজন্ম ও সরকারের হাত ধরে। এই বর্তমান প্রজন্ম ও সরকারের হাত ধরে, তাহলে কি বলবো আমরা, উইথ নিউ জেনারেশন অ্যান্ড দ্য গভর্নমেন্ট, উইথ নিউ জেনারেশন অ্যান্ড দ্য গভর্নমেন্ট। ওকে, হাত ধরে বলতে উইথ দ্য হ্যান্ডস লিখতে পারো, উইথ দ্য হ্যান্ডস অফ, হ্যাঁ যে কোনো একটা দিয়ে দিতে পারো, হ্যান্ডস না লিখলেও কিন্তু হয়, সরকারের হাত ধরা মানে সরকারের হাতে ধরা না। ওকে, এখানে এটা বোঝাচ্ছে, তাহলে কি বলবো, উইথ, উইথ নিউ, বর্তমান, উইথ দ্য, উইথ নিউ জেনারেশন, উইথ দ্য নিউ জেনারেশন অ্যান্ড, আরেকটা কি ভাই, অ্যান্ড দ্য কি, অ্যান্ড দ্য গভর্নমেন্ট। হলো কার সাথে। এবার প্লেস, প্লেস কোনটা বলো ভাই, বিশ্বের দ্বারে। বিশ্বের দ্বারে মানে কি, বিশ্বের সম্মুখে। তাহলে বিশ্বের সম্মুখে কি বলবো ভাই, বিশ্বের সম্মুখে, বিফোর দ্য, বিশ্বের দ্বারে, কোনো কিছুর দ্বারে বলতে কি বলি বলো না, বিশ্বের সম্মুখে কি লিখবো, বিফোর দ্য ওয়ার্ল্ড, বিশ্বের দ্বারে, বিফোর দ্য ওয়ার্ল্ড, বিশ্বের দ্বারে, প্লেস। এবার টাইম, বিগত এক দশক ধরে, এই ধরে হইলে কি ফর চলে আসে না, তাহলে ফর বিগত এক দশক, কি হবে বলো না, বিগত এক দশক ধরে, এরা কথা বলে না, ফর দ্য লাস্ট ডিকেড, বলো না কেন, ফর দ্য, ফর দ্য লাস্ট ডিকেড, DECAD, ফর দ্য লাস্ট ডিকেড। টাইম হলো। এবার কি হবে, রিজন। এই রিজন কোনটা ভাই, নিজের অবস্থান নিশ্চিত করতে। এই নিশ্চিত করা ইংলিশ কি, টু এনশিওর, ভেরি গুড, টু এনশিওর। আপু দিয়ার বলবো না, ইটস, যেহেতু বাংলাদেশ, বাংলাদেশটা একটা কান্ট্রি, তাহলে টু এনশিওর ইটস, অবস্থান, অবস্থান কি বলবো, পজিশন, টু এনশিওর ইটস পজিশন। শেষ। দেখো না, এত বড় একটা সেন্টেন্স যদি করতে চাইতাম একটু কঠিন মনে হইতো, এখন আমি ঠিক এভাবে করে ফেলবো। তাহলে কি হলো, বাংলাদেশ ইজ গোয়িং ফরওয়ার্ড ফ্রম ডেভেলপিং টু দ্য ডেভেলপড কান্ট্রি উইথ গ্রেট স্পিড, উইথ নিউ জেনারেশন অ্যান্ড দ্য গভর্নমেন্ট বিফোর দ্য ওয়ার্ল্ড ফর দ্য লাস্ট ডিকেড টু এনশিওর ইটস পজিশন। বাংলাদেশ বিশ্বের দ্বারে নিজের অবস্থান নিশ্চিত করতে বর্তমান প্রজন্ম সরকারের হাত ধরে উন্নয়নশীল থেকে উন্নত দেশের খেতাবের দিকে বিপুল বিক্রমে এগিয়ে চলছে। এটার সেন্টেন্স ট্রান্সলেশনটা এটা। বাংলাদেশ ইজ মার্চিং ফরওয়ার্ড ফ্রম ডেভেলপিং টু দ্য ডেভেলপড ওয়ান উইথ গ্রেট স্পিড, উইথ নিউ জেনারেশন, দা কথাটি আসতেছে না, উইথ নিউ জেনারেশন অ্যান্ড দ্য গভর্নমেন্ট বিফোর দ্য ওয়ার্ল্ড ফর দ্য লাস্ট ডিকেড টু এনশিওর ইটস পজিশন। এখন বুঝছো কিনা স্ট্রাকচারটা, কথা বলো জি স্যার, বুঝতে পারছি। ভাই। তাহলে হ্যাঁ বলো বোন। নিজে লিখলে বিফোর দ্য ওয়ার্ড আসতো না মাথায়, তখন টু দ্য ওয়ার্ড আসতো। হ্যাঁ তো তাই টু, কোনো প্রবলেম? না না কোনো প্রবলেম নেই বোন, ঠিক আছে তো, টু দ্য ওয়ার্ল্ড, বিশ্বের দিকে, কোনো সমস্যা নেই। বিফোর দ্য ওয়ার্ল্ডের জায়গায় টু দ্য ওয়ার্ল্ড দাও। মনে রাখবা দুইটা জিনিস, প্রিপোজিশন এবং আর্টিকেল, এটা নিয়ে একদম চিন্তা করবে না যখন সেন্টেন্স লিখবা। প্রিপোজিশন আর্টিকেল সেন্টেন্স লেখাকে তোমাকে করা যায়, স্লো করে দেবে, এই দুটো একদম চিন্তা করবা না। ওকে, এখন কথা শোনো, এই স্ট্রাকচার শেখানো আমার ইচ্ছা না। এইভাবে স্ট্রাকচার ধরে ধরে ট্রান্সলেশন করতে গেলে পরীক্ষা অনেক সময় চলে যাবে। ট্রান্সলেশন আমি যেভাবে শিখাইছি এইভাবে শেখাবা। তাহলে আমি এটা কেন শেখালাম, এটা শেখানোর কারণটা হলো, এই স্ট্রাকচার ফলো করে আমরা সেন্টেন্সের সৌন্দর্যটাকে অনেক উচ্চতায় নিয়ে যাইতে পারি। কিভাবে উচ্চতাকে নিয়ে যাইতে পারি, সেটা হলো, স্ট্রাকচার তো এইটা, তাই না, সাবজেক্ট, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, ভার্ব, O1 ব্যক্তিবাচক অবজেক্ট, O2 বস্তুবাচক অবজেক্ট, দিক কিভাবে কার সাথে, প্লেস টাইম রিজন, এটাই তোমার স্ট্রাকচার। এখন
আমরা যদি এই সেন্টেন্সটাকে, ইংরেজরা মনে রাখবো সব সময় ভ্যারিয়েশন পছন্দ করে, এই জন্য আমরা যদি সেন্টেন্সের মধ্যে ভ্যারিয়েশন আনতে পারি এটা আমাদের জন্য পজিটিভ দিক। এখন ভ্যারিয়েশন কিভাবে আনবো? ভ্যারিয়েশন আনবো সেটা হলো এই যে এক্সট্রা যে অংশ, একটা সাবজেক্ট, একটা সেন্টেন্সের মূল অংশ কিন্তু সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, মানে এই যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এটা হলো মূল অংশ। আর এই যে দিক কিভাবে কার সাথে, প্লেস টাইম রিজন, এটাকে আমরা বলি এক্সটেনশন, এটাকে আমরা বলি এক্সটেনশন। এই এক্সটেনশনটাকে তুমি আগে পড়ে করে সেন্টেন্সের মানটাকে বৃদ্ধি করতে পারো। কিভাবে? এই প্লেস টাইম রিজন দিক কিভাবে কার সাথে, এটা শেষেই লিখবো তা না, এটা আমরা প্রথমেও আনতে পারি। কিভাবে সেটা তোমাদেরকে একটু যদি দেখাই আমি। রিস্ট্রাকচারিং অফ সেন্টেন্স, স্ট্রাকচারটা কি ছিল ভালো করে বুঝবে। সাবজেক্ট, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, ভার্ব, O1 O2, দিক কিভাবে কার সাথে, প্লেস টাইম রিজন, এটা কিন্তু আমার মূল সেন্টেন্স। এবার এই সেন্টেন্সটাকে আমি রিস্ট্রাকচার করব, বিভিন্নভাবে তোমাদেরকে রিস্ট্রাকচার করা দেখাবো। সেই রিস্ট্রাকচারটা কি? রিস্ট্রাকচার 1টা একটু ভালো করে দেখো। আমি করব কি, দিক কিভাবে কার সাথে, প্লেস টাইম রিজন, যে কোনো একটাকে আমি প্রথমে নিয়ে আসবো, যে কোনো একটাকে। এই যে দেখো আমি লিখে দিয়েছি, দিক কিভাবে কার সাথে, প্লেস টাইম রিজন, আমি যে কোনো একটাকে প্রথমে নিয়ে এসেছি, যে কোনো একটাকে প্রথমে নিয়ে এসেছি। তারপরেই সাবজেক্ট, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, O1 O2, এরপরে এটা মূলটা বসাইছি। এরপরে এখানে যদি তুমি দিক কিভাবে কার সাথে, প্লেস টাইম রিজন, যে কোনো একটা লিখবা, আর বাকি যা থাকবে সেগুলো সব পরে বসাই দিবা। তাহলে এই স্ট্রাকচার কিন্তু প্রথমে এইটা, তারপরে কি করব, আমি এটাকে রিস্ট্রাকচার করব। কিভাবে? দিক কিভাবে কার সাথে, প্লেস টাইম রিজন, যে কোনো একটাকে সামনে নিয়ে আসবো। নিয়ে আসার পরে একটা জিনিস বাধ্যতামূলক, সেটা হলো কমা। এই কমাটা দিব, কমাটা দিয়ে এইবার আমি বাকি অংশ বসাবো। তাহলে এর দ্বারা কি হবে? এর দ্বারা সেন্টেন্সের মানটা, একবার আমি ওপরের স্ট্রাকচার ফলো করব, একবার এই স্ট্রাকচার ফলো করব, তাহলে আমার সেন্টেন্সের মানটা বেড়ে যায়। যেমন দেখো আমি কি করেছি, দেখো মূল সেন্টেন্স কি ছিল ভালো করে বুঝো। আমি যেটা লিখেছিলাম, বাংলাদেশ হ্যাজ বিন মার্চিং ফরওয়ার্ড ফ্রম আ ডেভেলপিং কান্ট্রি টু দ্য ডেভেলপড ওয়ান। ওই যে বাংলাদেশ, এটা কি ছিল? সাবজেক্ট ছিল। হ্যাজ বিন মার্চিং ফরওয়ার্ড, এটা কি ছিল? এটা ভার্ব ছিল। এবারে ফ্রম আ ডেভেলপিং টু দ্য ডেভেলপড ওয়ান, এটা কি ছিল বলো না ভাই? এটা কি ছিল? দিক ছিল, তাই তো? দিক ছিল। এরপরে ডেভেলপড ওয়ান, এরপরে অ্যাট আ গ্রেট স্পিড, গ্রেট স্পিড কি ছিল? কিভাবে ছিল, কিভাবে, কিভাবে, উইথ দ্য হেল্প অফ দ্য কারেন্ট জেনারেশন অ্যান্ড দ্য গভর্নমেন্ট, এটা কি ছিল? কার সাথে, কার সাথে ছিল। এরপরে আসো, অ্যাট দ্য ডোর স্টেপ অফ দ্য ওয়ার্ল্ড, এটা আরো সুন্দর লিখছে, অ্যাট দ্য ডোর স্টেপ অফ দ্য ওয়ার্ল্ড, এটা কি ছিল? কোথায়, প্লেস ছিল। এরপরে কি ছিল? ফর দ্য লাস্ট ডিকেড, এটা টাইম ছিল। টু এনশিওর ইটস পজিশন, এটা রিজন ছিল। এখন এই যে পাইছি আমরা যে পার্টটা, যে কোনো একটা অংশ, দিক কিভাবে কার সাথে, প্লেস টাইম রিজন, যে কোনো একটা অংশকে আমি সেন্টেন্সের শুরুতে আনতে পারি, আর বাকি যা থাকবে সব তুমি শেষে বসাই দাও। কেমন? ধরো আমি প্লেসটাকে আগে নিয়ে আসলাম, জাস্ট এই প্লেসটাকে। প্লেস কোনটা? এই যে অ্যাট দ্য ডোর স্টেপ অফ দ্য ওয়ার্ল্ড, এই যে দেখো, অ্যাট দ্য ডোর স্টেপ অফ দ্য ওয়ার্ল্ড, অফ দ্য ওয়ার্ল্ড। এরপরে কি দিতে হবে মনে আছে? ম্যান্ডেটরি কমা, কমা দিয়ে এই যে অ্যাট দ্য ডোর স্টেপ অফ দ্য ওয়ার্ল্ড, কমা দিয়ে বাকি যা আছে তাই বসাই দিব। বাংলাদেশ হ্যাজ বিন মার্চিং ফরওয়ার্ড ফ্রম আ ডেভেলপিং কান্ট্রি টু দ্য ডেভেলপড ওয়ান অ্যাট আ গ্রেট স্পিড উইথ দ্য হেল্প অফ দ্য কারেন্ট জেনারেশন অ্যান্ড দ্য গভর্নমেন্ট ফর দ্য লাস্ট ডিকেড টু এনশিওর ইন পজিশন। অথবা যে কোনো একটা, আমি টাইমটাকে আগে নিয়ে আসলাম, তখন কি হতো? ফর দ্য লাস্ট ডিকেড, এরপরে কমা। আমি রিজনটাকে আগে নিয়ে আসলাম, কি হতো? টু এনশিওর ইটস পজিশন, কমা, বাংলাদেশ হ্যাজ বিন মার্চিং ফরওয়ার্ড, বাকি যা আছে সব বসাই দিব। আমি মনে করো কিভাবে কার সাথে, প্লেস, আমি এই যে কিভাবে অ্যাট আ গ্রেট স্পিড, আমি এটা আগে নিয়ে আসবো। তাহলে আমি কি লিখবো? অ্যাট আ গ্রেট স্পিড, এরপরে কমা দিব। বাংলাদেশ হ্যাজ বিন মার্চিং ফরওয়ার্ড ফ্রম আ ডেভেলপিং কান্ট্রি টু দ্য ডেভেলপড ওয়ান। মনে করো আমি কি করতেছি, আমি কিভাবে না দিই, আমি দিকটাকে আগে নিয়ে আসবো। তাহলে কি হবে? ফ্রম আ ডেভেলপিং কান্ট্রি টু দ্য ডেভেলপড ওয়ান, ফ্রম আ ডেভেলপিং টু দ্য ডেভেলপড ওয়ান, কমা, বাংলাদেশ হ্যাজ বিন মার্চিং ফরওয়ার্ড। ভাইরা আমি জিনিসটা আপনাদেরকে ধরাইতে পারতেছি কিনা, খুব কঠিন লাগতেছে কিনা? কঠিন একটু লাগতে পারে, কারণ এগুলো একটু হাই লেভেলের পড়াশোনা, কিন্তু এইগুলো যদি ইমপ্লিমেন্ট করতে পারো, তোমার ধারণা নেই তোমার লেখার মান কি হবে, 2-3 মার্ক বেশি পাবা। ওকে, আমি কি এটা বুঝাইতে পারছি? রিস্ট্রাকচার 1 কি বুঝাইতে পেরেছি? ওকে, এবার আসো রিস্ট্রাকচার 2, আমি 3টা রিস্ট্রাকচারিং দেখাবো, ভালো করে বুঝবা। রিস্ট্রাকচারিং 2 দেখো, এই স্ট্রাকচার কি? মূল স্ট্রাকচার মুখস্থ থাকবে। সাবজেক্ট, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, ভার্ব, ব্যক্তিবাচক অবজেক্ট, বস্তুবাচক অবজেক্ট, দিক কিভাবে কার সাথে, প্লেস টাইম রিজন। এবার দেখো রিস্ট্রাকচার কিভাবে করতে পারি ভাই, মজার ব্যাপার। আগে এবার কি বলছিলাম? রিস্ট্রাকচার, ওই যে দিক কিভাবে কার সাথে, প্লেস টাইম রিজন, এগুলো একেবারে সেন্টেন্সের শুরুতে নিয়ে আসবো, তারপরে কমা দিয়ে আমি বাকিটা বসাই দিব। এইবার রিস্ট্রাকচারিংটা কি দেখেন, সেন্টেন্স কত চমৎকারভাবে প্রেজেন্ট করা যায় শুধু একটা কমার মাধ্যমে। একটু ভালো করে দেখেন। আপনি প্রথমেই সাবজেক্ট নিয়ে আসবেন, বুঝলেন কিন্তু ভাই।
আপনি প্রথমেই সাবজেক্ট নিয়ে আসবেন, সাবজেক্টের পর একটা কমা দেবেন, খেয়াল করছেন কিনা একটা কমা আছে, সাবজেক্টের পরে একটা কমা দেবেন, কমা দেওয়ার পরে এরপরে দেখেন দিক কিভাবে কার সাথে প্লেস টাইম রিজন, ওই যে এক্সটেনশনের মধ্যে যে 6টা আছে এই 6টার যে কোনো একটা বসাবেন, বসানোর পরে কমা দিয়ে বাকি স্ট্রাকচার সেম থাকবে। তার মানে ভাই এই যে দিক কিভাবে কার সাথে প্লেস টাইম রিজন এক্সটেনশনের মধ্যে যে 6টা পার্ট, এই 6টা পার্ট করবেন কি জানেন, এই সাবজেক্টের পরে কমা দেবেন, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সির আগে কমা দেবেন, এই মাঝখানে এই 6টা পার্টের যে কোনো একটা পার্ট বসাবেন, তাহলে সেন্টেন্সটা আরও স্টাইলিস্ট হয়ে যাবে, আরও চমৎকার হয়ে যাবে। তাহলে কি স্ট্রাকচার ফলো করতে পারি, প্রথমে সাবজেক্ট দিব, তারপরে কমা, কমা দিয়ে দিক কিভাবে কার সাথে প্লেস টাইম রিজন 6টার যে কোনো একটা বসাবো, তারপরে কমা, তারপরে বাকি স্ট্রাকচার কি অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি থাকলে বসাবো, তারপরে ভার্ব বসাবো, তারপরে অবজেক্ট 1 অবজেক্ট 2, এরপরে দিক কিভাবে কার সাথে প্লেস টাইম রিজন, যেটা আগে লিখছি সেটা আগে থাকবে আর বাকি সব পরে চলে যাবে। ভাই আমি বুঝাইতে পারছি কিনা, কথা বলো। তাহলে এখন দেখো না কি চমৎকার, এটা হলো এরকম এক একটা জিনিস, তুমি এই একটা প্যাটার্ন যদি তুমি ফলো করো, একবার দিক কিভাবে কার সাথে আগে লিখে কমা দিয়ে লিখলা বাকিটা, কিন্তু একটা যদি তুমি সেন্টেন্সের মাঝখানে লেখো স্যার পুরো ফিদা হয়ে যাবে, চমৎকার তোমাকে অ্যাপ্রিসিয়েট করবে। তাহলে এখন আসো, আমরা আগে যে স্ট্রাকচারটা সেন্টেন্সটা লিখছিলাম, সেন্টেন্সটা কি, মূল সেন্টেন্সটা, বাংলাদেশ হ্যাজ বিন মার্চিং ফরওয়ার্ড ফ্রম আ ডেভেলপিং টু দ্য ডেভেলপড ওয়ান উইথ আ গ্রেট স্পিড, উইথ আ গ্রেট স্পিড মানে কি কীভাবে, আচ্ছা, উইথ দ্য হেল্প অফ দ্য কারেন্ট গভর্নমেন্ট, কারেন্ট জেনারেশন অ্যান্ড গভর্নমেন্ট অ্যাট দ্য ডোর স্টেপ অফ দ্য ওয়ার্ল্ড ওভার দ্য লাস্ট ডিকেড টু এনশিওর ইটস পজিশন। তাহলে এটা কি ছিল, এটা ছিল কীভাবে, আমি বলেছিলাম দিক কিভাবে কার সাথে যে কোনো একটা সাবজেক্ট এবং অ্যাডভার্ব ফ্রিকোয়েন্সি মাঝখানে নিয়ে আসবো। দেখেন এখানে তো অ্যাডভার্ব ফ্রিকোয়েন্সি নাই, এই বাক্যে সাবজেক্ট প্লাস ভার্ব, তাহলে সাবজেক্ট আর ভার্বের মাঝখানে নিয়ে আসবো কীভাবে, দেখেন এই যে ভাই প্লিজ একটু দেখার চেষ্টা করেন, কোনো জায়গায় এগুলো পাবেন না। বাংলাদেশ এরপরে একটা কমা দিয়েছি, বাংলাদেশ এরপরে একটা কমা দিয়েছি, কমা দিয়ে কিভাবে কথাটি নিয়ে চলে এসেছি, উইথ আ গ্রেট স্পিড আরেকটা কমা দিয়েছি, তারপরে ভার্ব হ্যাজ বিন মার্চিং ফরওয়ার্ড ফ্রম আ ডেভেলপিং টু দ্য ডেভেলপড ওয়ান। ভাই আমি বুঝাইতে পারছি কি না, চমৎকার জিনিসগুলো এগুলো। আবার কি করতে পারতো তুমি, এখানে আমাকে যে কিভাবে নিয়ে আসতে হবে তা না, তুমি রিজনটা সামনে নিয়ে চলে আসো, বাংলাদেশ এরপরে কমা দাও, কমা দিয়ে লেখো টু এনশিওর ইটস পজিশন, এই যে বাংলাদেশ এরপরে টু এনশিওর ইটস পজিশন, এর পজিশন নিশ্চিত করতে, কি চমৎকার হতো, বাংলাদেশ কমা এরপরে টু এনশিওর ইটস পজিশন কমা হ্যাজ বিন মার্চিং ফরওয়ার্ড ফ্রম আ ডেভেলপিং টু দ্য ডেভেলপড ওয়ান। আবার দেখেন বাংলাদেশ কমা, এবার আমি দিকটা আগে নিয়ে আসবো, ফ্রম আ ডেভেলপিং কান্ট্রি টু দ্য ডেভেলপড ওয়ান কমা হ্যাজ বিন মার্চিং ফরওয়ার্ড উইথ দ্য হেল্প অফ দ্য কারেন্ট গভর্নমেন্ট, মানে বাকি যা থাকবে সবাই আমি বসাই দিব। আমি ক্লিয়ার করতে পারছি কি না, কথা বলো। জি স্যার, ধরো বেটি সহজ সেন্টেন্স দিয়ে বুঝাই, আমি সহজ সেন্টেন্স দিয়ে বুঝাই তোমাদেরকে বোঝানোর জন্য। যেমন আমি যদি বলি উই আর ওয়ার্কিং হার্ড টু গেট আ গুড জব, টু গেট আ গুড জব, এটা কিন্তু আমার মূল সেন্টেন্স, উই আর ওয়ার্কিং হার্ড টু গেট আ গুড জব। এখানে কি কি আছে, উইটা সাবজেক্ট আছে, আর ওয়ার্কিং হার্ড, এটা আর ওয়ার্কিং হার্ড এটা ভার্ব আছে, এবারে টু গেট আ গুড জব এটা রিজন আছে, তাই না, তিনটা পার্ট আছে এখানে, সাবজেক্ট ভার্ব আর রিজন। এখন দেখেন আমরা স্ট্রাকচার ওয়ানে যেটা শিখছিলাম, স্ট্রাকচার ওয়ান কি, রিজন ম্যানার টাইম প্লেস যে কোনো একটা আগে নিয়ে চলে আসবো, তারপরে কমা দিয়ে বাকি অংশ বসাই দিব। তাহলে স্ট্রাকচার অনুযায়ী এটা কি লিখবো একটু বলেন ভাই, টু গেট আ, কথা বলেন না কেন, টু গেট আ গুড জব এরপরে কমা, কমা দিয়াটা বাধ্যতামূলক, টু গেট আ গুড জব, এবার কি লিখবো ভাই, উই আর ওয়ার্কিং হার্ড, কি চমৎকার হলো এক নাম্বার স্ট্রাকচার। এবার আসি স্ট্রাকচার টু যদি ফলো করি, কি হবে আপনারা বলেন, স্ট্রাকচার টু ফলো করলে বলেন না কেন, স্ট্রাকচার টু ফলো করলে কি হবে বলো, উই সাবজেক্ট দিয়ে কমা দিলাম, এরপরে কি করবো, রিজনটা বসাই দিব উই, এবার দেখো টু গেট আ গুড জব, টু গেট আ গুড জব, এরপরে আবার কমা, উই কমা টু গেট আ গুড জব, এবার বাকিটা আর ওয়ার্কিং হার্ড। ভাই দেখো তো তোমরা এইটা কিন্তু খুব কমই লেখো স্ট্রাকচার টু, কিন্তু তুমি যদি এই স্ট্রাকচার টু যদি একবার ব্যবহার করো স্যার কিন্তু অনেক খুশি হবে। জেনে বলতেছি তোমাদেরকে, কেন আমি বার্ডেন ক্রিয়েট করব, কারণ আমি চাই তোমাদের চাকরিটা সবার আগে হোক, যেহেতু তুমি আমার স্টুডেন্ট, যেহেতু তুমি টার্নিং পয়েন্টের সাথে সম্পৃক্ত, তোমার প্রতি আমার দায়িত্ব অনেক, তুমি আমার উপরে বিশ্বাস করে তুমি 2500 টাকা বিনিয়োগ করে তুমি এই প্রতিষ্ঠানে এসেছো, এটা কিসের জন্য, আমাদের উপরে বিশ্বাসটার উপরে বেস করে। তুমি তো আমাদের সম্পর্কে, আমার সাথে তো একবেলা ভাত খাওনি, আমার সাথে তো একদিন চলো নাই, তুমি আমার সম্পর্কে কেমনে জানছো, এই যে বিশ্বাসটা তুমি করছো না, টার্নিং পয়েন্টে ভর্তি হইলে আমি কিছু একটা পাবো, এই বিশ্বাসটার জন্যই ভাই এত পরিশ্রম করি বা চেষ্টা করি, ব্যাপক চেষ্টা করি তোমাদের ইমপ্রুভমেন্টের জন্য।
বাড়ির মানুষও বোঝে যে না, মানুষটা তার স্টুডেন্টদের জন্য অনেক ভালোবাসে, যার জন্য সেই কিন্তু দেখো গতকালকে একাই সব কিছু ম্যানেজ করছে আলহামদুলিল্লাহ। যদিও সিভিয়ার কিছু হয়নি, সিভিয়ার হইলে সে অবশ্যই ডাকতো। সো এই বিষয়গুলো একটু মাথায় রাখবা। হ্যাঁ, সো আমার স্ট্রাকচার 2 হয়ে গেল। স্ট্রাকচার 1 কি ভাই? মনে রাখবা বাক্যের দুইটা পার্ট, একটা মেইন পার্ট, একটা এক্সটেনশন পার্ট। মেইন পার্ট কোনটা? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এটা হলো মেইন পার্ট। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এটা হলো মেইন পার্ট, এই পর্যন্ত হলো মেইন পার্ট। আর একটা হলো এক্সট্রা বা এক্সটেনশন পার্ট। সেই এক্সটেনশনটা কোনটা? এই 6টা দিক কিভাবে কার সাথে, ম্যানার, প্লেস, টাইম। আমার খেলাটা হবে এক্সটেনশন পার্ট নিয়ে, দিক কিভাবে কার সাথে, প্লেস, টাইম, রিজন। এই 6টা পার্টের যে কোনো একটা পার্ট নিয়ে আমার খেলাধুলা। এখন এই 6টা পার্টের কি করব? যে কোনো একটা পার্ট আমরা সামনে নিয়ে এসে কমা দিয়ে আমরা এই যে স্ট্রাকচার লিখবো, সাবজেক্ট, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, ভার্ব, অবজেক্ট। এখন এটি স্ট্রাকচার 1, আর স্ট্রাকচার 2টা আরও চমৎকার। সেটা কি? আমি প্রথমেই সাবজেক্ট লিখবো, সাবজেক্ট লিখে কমা দিব, কমা দিয়ে ওই 6টা পার্টের যে কোনো একটা পার্ট বসাবো, তারপরে কমা দিয়ে বাকি স্ট্রাকচার যা থাকবে অ্যাজ ইউজুয়াল বসাবো। বুঝাইতে পারছি কি পারি নাই? জি স্যার। ওকে, এবার স্ট্রাকচার 3 বসাবো, শিখাবো। এটা বাধ্যতামূলক না, তোমরা যারা একটু ভালো ইংলিশ জানো তারা তুমি এই স্ট্রাকচারটা ফলো করতে পারো। আর যারা মানে দেখো যদি নিতে পারো নাও, না নিলে দরকার নেই। স্ট্রাকচার 1 এবং 2 এই দুইটা অ্যাপ্লাই করলে সারফিদা হয়ে যাবে, আর 3 অ্যাপ্লাই করলে এনামোড হয়ে যাবে। এনামোড অর্থ কি কেউ বলতে পারবা? এনামোড, EN, এনা, MOURED, এনামোড। মুগ্ধ, 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 যে পানি লাগবে, পানি মারা গেল যে, না না সে কি মুগ্ধ? হ্যাঁ, তাহলে এনামোড মানে মুগ্ধ, ফিদার থেকে মোর দেন, মুগ্ধ মানে কি? মোর দেন ফিদা। ওকে, আসা তাইলে আসি আমরা, তাইলে এখন আমরা স্ট্রাকচার 3তে চলে যাব, দেখি আমরা পারি কিনা। হ্যাঁ, না আমি আবারও বলছি কিন্তু এটা বাধ্যতামূলক না, পারলে করবেন, না পারলে নাই। সবাই আসেন, কি হবে দেখি। আপনি জেনারেলি যে কাজটা পাবেন, আপনি ওই যে মূল পার্ট কোনটা? সাবজেক্ট, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, ভার্ব, অবজেক্ট। আর এক্সটেনশন কোনটা? দিক কিভাবে কার সাথে, প্লেস, টাইম, রিজন, এটা এক্সটেনশন। আমরা যখন কোনো সেন্টেন্স লিখি এই এক্সটেনশনের 6টা কিন্তু একসাথে লিখি না, আমরা সাধারণত একটা লিখি। আমি জাস্ট স্ট্রাকচার তৈরি করার জন্য 6টা একসাথে লিখেছি। আপনি জীবনেও কোনো খাতায় বা কোন জায়গায় 6টা লিখবেন না। এখন এই এক্সটেনশনের 6টার মধ্যে সাধারণত একটা থাকে, সাধারণত একটা। সেই একটা আপনারা কি মানে হয় দিক থাকে, নাই কিভাবে থাকে, নাই কার সাথে থাকে, নাই প্লেস থাকে, নাই টাইম থাকে, না হয় কি থাকে? রিজন থাকে। এই 6টার যে কোনো একটা থাকে, হয় দিক থাকে, নাই কিভাবে থাকে, নাই কার সাথে থাকে, নাই প্লেস থাকে, নাই টাইম থাকে, নাই কি থাকে? রিজন থাকে। এই 6টার যে কোনো একটা থাকে। সো এই 6টার যে কোনো যদি একটা থাকে, আমরা কি করব? স্ট্রাকচার 1, স্ট্রাকচার 2 অ্যাপ্লাই করতে পারবো। একটা কি করব? স্ট্রাকচার 1-এ আমরা যে 6টার যে কোনো একটা থাকে, মাঝে মাঝে আমি কি করব? সেন্টেন্সের শুরুতে কমা দিয়ে তারপরে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। আর মাঝে মাঝে কি করব? সাবজেক্টের পরে কমা দিয়ে ওই 6টার যে কোনো একটা যদি পাই সেটা বসাবো, বসানোর পরে কমা দিয়ে ভার্ব, অবজেক্ট বসাই দিব। এই পর্যন্ত ক্লিয়ার কিনা? জি স্যার, ক্লিয়ার। এখন কোনো কারণে তুমি যদি এই 6টা উপাদানের 2টা উপাদান পাও কোনো সেন্টেন্সে, আমার অনুরোধ হবে এই 2টা উপাদান নিয়ে তুমি একটু খেলা করবা। খেলাটা কেমন? স্যারকে একটু ধাঁধা দিবা বা মুগ্ধ করবা। কিভাবে শোনো, এই স্ট্রাকচারটা আমরা এভাবেও লিখতে পারি, রিস্ট্রাকচার 3 অ্যাডভান্স লেভেলের। আমি আমার যে কোনো রাইট আপের মধ্যে এই স্ট্রাকচার একটা ফলো করার চেষ্টা করি। সেটা কি শোনো, দিক কিভাবে কার সাথে, প্লেস, টাইম, রিজন, 6টার যে কোনো একটা শুরুতে বসাবা। ভালো করে বুঝো কিন্তু, 6টার যে কোনো একটা শুরুতে বসাবা। এই স্যার স্ট্রাকচার 3টা হলো 1 আর 2 এর সমন্বয়ে। শোনো, দিক কিভাবে কার সাথে, প্লেস, টাইম, রিজন, 6টার যে কোনো একটা শুরুতে বসাবা, তারপরে কমা দিবা, কমা দিয়ে সাবজেক্ট লিখবা, সাবজেক্ট লিখে তারপরে আবার কমা দিবা, কমা দিয়ে ওই 6টার যে কোনো একটা বসাবা, তারপরে অ্যাজ ইউজুয়াল ভার্ব, অবজেক্ট। একটু কি কঠিন হয়ে গেল? কথা বলে না কেন? না, করতে হলে বুঝাবো। শোনো ভাই, দিক কিভাবে কার সাথে, 6টা যা পাওয়া যে কোনো, তুমি তো 6টা পাবা না, তুমি 2টা পাবা। ধরো আমি তোমাকে বোঝানোর জন্য বলতেছি, তুমি তোমার স্ট্রাকচারটা এটা, এই স্ট্রাকচার হয়েছে সাবজেক্ট, এরপরে ভার্ব, এরপরে অবজেক্ট, এরপরে দিক, এরপরে কি আছে? রিজন। দিক মানে ডিরেকশন, হ্যাঁ, দিক মানে ডিরেকশন, ডিরেকশন, আর এটা হলো রিজন। এই তো বিষয়টা, এই স্ট্রাকচার তুমি পাইছো। মানে এটাকে ডি বলি আর এটাকে আর বলি। মনে করো তুমি এই স্ট্রাকচার পাইছো। এখন এইটা কিভাবে লিখবা? দেখো এই স্ট্রাকচার ফলো করতে পারো। তুমি প্রথমেই রিজন দিতে পারো, ভালো করে বুঝো, ভালো করে বুঝো। প্রথমে রিজন দিলা, রিজনের পরে একটা কমা দিলা, ভালো করে, হ্যাঁ, রিজন দিলা, রিজনের পরে কমা দিলা, হ্যাঁ, কমা দিয়ে এইবার তুমি কি লিখবা? সাবজেক্ট লিখবা। সাবজেক্টের পরে
তুমি করবা কি আবার কমা দিবা, কমা দিয়ে এইবার তুমি কি লিখবা, রিজন একটা লিখে ফেললা, আরেকটা কি বাকি ছিল, ডিরেকশন। এইবার তুমি ডিরেকশন দিবা, ডিরেকশনের পরে এইবার তুমি কমা দিয়ে এইবার স্ট্রাকচারটা মূল স্ট্রাকচারে চলে আসবে। মূল স্ট্রাকচার কি, ভার্ব আর অবজেক্ট। এরপরে তুমি ভার্ব লিখবা, ভার্বের পরে কি লিখবা, অবজেক্ট লিখবা। আমি বোঝাইতে পারছি কিনা? এখানে কমাটা ব্যান্ডাপনি না, এখানে আমরা প্লাস সাইন দেখাই বোঝানোর জন্য। এই তাহলে কি করবো আমরা, মিনিমাম ওই 6টা এক্সট্রা জিনিসের মধ্যে যদি 2টা জিনিস পাই, 2টা জিনিস আমরা এইভাবে লেখার একটা চেষ্টা করবো একটা লাইনে। প্রথমে 2টার যে কোনো একটা বসাবো, তারপরে কমা দিব, তারপরে সাবজেক্ট বসাবো, তারপরে কমা দিব, তারপরে ওই 2টার যেটা প্রথমে লিখেছিলাম অন্যটা আগে পরে এবার পরে লিখবো, তারপরে ভার্ব আর অবজেক্ট। তার মানে কি, এটা আবার এভাবেও লিখতে পারতাম, এইভাবে লিখতে পারতাম। আবার কোনটা প্রথমে কি নিয়ে আসবো, ধরো প্রথমে ডিরেকশন নিয়ে আসবো, তাহলে প্রথমে ডিরেকশন, তারপরে কমা, তারপরে সাবজেক্ট, তারপরে রিজন, তারপরে কমা, তারপরে ভার্ব আর অবজেক্ট। বুঝছো কিনা বলো? জি স্যার বুঝছি। ওকে, তাহলে এই স্ট্রাকচার যদি ফলো করতে পারো তাহলে কিন্তু ক্লিয়ার। সো এইটা না পারলেও প্রথম 2টা তোমরা অবশ্যই ফলো করবা। দিক কিভাবে কার সাথে, মেলার প্লাস টেন, যে কোনো একটা সামনে নিয়ে আসবা, তারপরে কমা দিয়ে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, অথবা প্রথমে সাবজেক্ট নিয়ে আসবা, তারপরে কমা দিয়ে দিক কিভাবে কার সাথে, প্লেস টাইম রিজন, 6টার যে কোনো একটা, তারপরে ভার্ব অবজেক্ট। আর যদি সুযোগ পাও তাহলে এটা অ্যাপ্লাই করবা, প্রথমে দিক কিভাবে কার সাথে, মেলার প্লেস টাইম, 6টার যে কোনো একটা, তারপরে কমা, তারপরে সাবজেক্ট, তারপরে ওই 6টা যদি আরেকটা পাও সেটা লিখবা, তারপরে কমা, তারপরে ভার্ব অবজেক্ট। ওকে, এখন একটু দেখো আমরা মূল সেন্টেন্স তাহলে কীভাবে লিখবো একটু ভালো করে দেখো। এটা আমার মূল সেন্টেন্স। মূল সেন্টেন্সটা কি, বাংলাদেশ হ্যাজ বিন মার্চিং ফরওয়ার্ড, বাংলাদেশ কি করতেছে, আগে বাড়াচ্ছে, ফ্রম আ ডেভেলপিং টু দ্য ডেভেলপড ওয়ান, টু দ্য ডেভেলপড ওয়ান অ্যাট আ গ্রেট স্পিড উইথ দ্য হেল্প অফ দ্য কারেন্ট জেনারেশন অ্যান্ড গভর্নমেন্ট। এটা কি ছিল তো, কার সাথে, তাই তো? এই উইথ দ্য হেল্প অফ দ্য কার, এটা কি, এটা এটা কি পাইছিলাম আমরা, কার সাথে। ওকে, অ্যাট দ্য ডোর স্টেপ অফ দ্য ওয়ার্ল্ড, আচ্ছা ওভার দ্য লাস্ট ডিকেড, এটা কি পাইছিলাম, ওভার দ্য লাস্ট ডিকেড কি পাইছিলাম, টাইম টু এনশিওর ইটস পজিশন, এই তো। এইবার দেখো এই যে টাইমটা এবং কার সাথে, টাইমটা এবং কার সাথে, এই দুইটাকে আমি এই স্ট্রাকচারে ফেলাইতে চাচ্ছি। কিভাবে, প্রথমেই আমি টাইমটা নিয়ে এসেছি, দেখো ওভার দ্য লাস্ট ডিকেড, ভালো করে বুঝবে এটা টাইম, ওভার দ্য লাস্ট ডিকেড টাইম। এরপরে খেয়াল করছো কিনা, আমি একটা কমা দিয়েছি, টাইমের পরে একটা কমা দিয়েছি, এরপরে লিখেছি বাংলাদেশ, এটা কি ছিল, সাবজেক্ট। তারপরে খেয়াল করছো কিনা, এটা কমা দিয়েছি, কমা। এই যে দেখো প্রথমে দিক কিভাবে কার সাথে, যে কোনো একটা লিখবো, লিখলাম, এরপরে কমা দিব, কমা দিলাম, তারপরে সাবজেক্ট, সাবজেক্ট লিখলাম বাংলাদেশ, তারপরে আবার কমা দিলাম, এই যে কমাটা সেই কমা দিলাম। এইবার কি করব, আবার দিক কিভাবে কার সাথে, যে কোনো একটা লিখবো। এই যে আমি কার সাথেটা লিখতে চাচ্ছি, উইথ দ্য হেল্প অফ দ্য কারেন্ট জেনারেশন অ্যান্ড গভর্নমেন্ট, এরপর আবার কমা, এই যে দেখো এরপর আবার কমা, এই যে কমা, কমার পরে এইবার ভার্ব অবজেক্ট, এই যে দেখো হ্যাজ বিন মার্চিং ফরওয়ার্ড ফ্রম আ ডেভেলপিং কান্ট্রি টু দ্য ডেভেলপড ওয়ান অ্যাট আ গ্রেট স্পিড অ্যাট দ্য ডোর স্টপ অফ দ্য ওয়ার্ল্ড টু এনশিওর ইটস পজিশন। ভাই ক্লিয়ার হয়েছে তোমাদের? কথা বলো। জি স্যার। তোমাদের মধ্য থেকে কেউ একজন আমাকে, তোমাদের মধ্য থেকে কেউ একজন আমাকে পড়ে শোনাও। কি আগে দিবা তোমরা, তোমরা হলো এখানে কি আগে ছিল, প্লেসটা আগে দিবা, প্লেসটা আগে দিবা, আর সাবজেক্টের পরে দিবা রিজন, সাবজেক্টের না রিজন না, দিক দাও, ডিরেকশন। বলো কেউ বলো কিভাবে লিখবো, শুরুতে প্লেস দিবা, সাবজেক্টের পরে ডিরেকশন দিবা, শুরুতে প্লেস দিবা, সাবজেক্টের পরে ডিরেকশন দিবা। কাজ করে না কেন? Sir, বলো বোন। with the help of the current generation and government, আপু এটা তো, এটা প্রথমে তো কি দিতে বলছি, প্রথমে তো প্লেস দিতে বলছি, প্লেস কি উইথ দ্য হেল্প অফ, to ensure is না প্রথমে কি দিতে চাচ্ছ, প্রথমে কি দিতে চাচ্ছ তাই বলতে চাচ্ছি, প্রথমে কি দিতে বললাম, প্লেস। তা প্লেসটা কোনটা, প্লেসটা কোনটা, অ্যাট দ্য ডোর স্টেপ অফ দ্য ওয়ার্ল্ড, এটা তো প্লেস, এইটা প্লেস। আর এরপর ডিরেকশন, ডিরেকশন কোনটা, ডিরেকশন হলো ফ্রম আ ডেভেলপিং টু দ্য ডেভেলপড ওয়ান, এটা হলো আমার ডিরেকশন। এবার বলো, আগে প্লেস তারপরে হুম, না এরপরে কমা, এটা মাস্ট, অ্যাট দ্য ডোর স্টেপ অফ দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ কমাটাও বলো বোন, সবাই শুনুক, বলো বোন কি বলতেছে বলো। At the doorstep of the world, বাংলাদেশ। হ্যাঁ এরপরে লিখবো স্যার ফ্রম না আবার কমা, আবার কমা, বাংলাদেশের পরে আবার কমা, কমা, from a developing country to the developed one, হ্যাঁ কমা, পরে দেব হচ্ছে has been marked ভেরি গুড, আর লাগবে না, এরপরে বাকি যা থাকবে বসাই দিবা। সো এই তিনটা স্ট্রাকচার যদি ফলো করতে পারো তাহলে কিন্তু তোমাদের লেখা অন্য জায়গায় চলে যাবে। তো
তাহলে আজকে প্রথমে কি শিখলাম? অ্যাপোজিশন, খুবই ইম্পর্টেন্ট রে ভাই। এগুলো তোমরা শেখানো হয় না বলে তোমাদের কাছে জটিল মনে হয়, কারণ তোমাদের তো এর আগে, আচ্ছা তোমরা কেউ এর আগে এইগুলো শিখছো কিনা, যে গতকালকে যে 3টা পড়াইছে এবং আজকে যে 2টা পড়াইলাম, বিশেষ করে এই স্ট্রাকচারটা কখনো এভাবে কোনো কেউ দেখাইছে কিনা? তোমরা দেখছো, কিন্তু তোমরাও তো স্টুডেন্ট, মানে আমাকে সন্তুষ্ট করার জন্য না স্যার বললো না, রিয়েলি দেখলে বলবা যে স্যার এখানে দেখছিলাম। সেই জন্য এর আগে কখনো অ্যাপোজিশন তো এটা আমরা সব বইয়েই পড়ছি, কিন্তু অ্যাপোজিশনটার সাথে এই যে বাকি পার্টগুলা, এই যে কমা দিয়ে একটা আগে আর পরে, একটা অ্যাডভার্ব আগে পরে করতে পারলে যে কি ব্যাপার হয় কল্পনা করতে পারবা না। সেইগুলাই আমাদেরকে লেখার মান বাড়ায়। যারা প্রথম 10 জনের মধ্যে থাকে ওদের লেখা আর সেই 10 জনের লেখা একরকম হয় না। সো তারা কিভাবে পারে? তারা এইগুলা হয় শিখছে অথবা তারা ইনহিয়ারেন্টলি পারে। যেমন আমি কিন্তু এইগুলা পত্রিকা পড়ে শিখছি। আমি এগুলা কিন্তু মানে ইন্টারমিডিয়েট, মানে একটু বেশি বলা হয়ে যায়, আমি মোটামুটি ভার্সিটি শুরু থেকেই কিন্তু আমি এগুলা খুব ভালো রপ্ত করতে পারছি। কারণ কি আমি পত্রিকায় দেখতাম কি রে, লেখার মধ্যে দেখতাম, বিশেষ করে আর্টিকেল যখনই পড়তাম এডিটোরিয়াল পেজটা দেখবেন প্রথম সেন্টেন্সটা অনেক বড় করতো, বাংলাদেশ লেখার পরে কমা দেয়, এরপরে ওইখানে কমা দেয়, এই জায়গায় ডিরেক্টলি ভার্বের থ্রি চলে আসলো, ওই জায়গায় ভার্বের আইএনজি, এটা বুঝতে পারতাম না। তো এইটা কিন্তু একটা বড় ব্যাপার হয়ে কাজ করছে। হ্যাঁ, একটু দাঁড়াও। এই বাপি ভাই, আমাদের কি এই জায়গায় পত্রিকা রাখা হয় নাকি কোনো? এই এই লাইব্রেরিতে কোনো পত্রিকা রাখা হয় আমাদের? তাহলে গতকালকে ডেইলি স্টারটা একটু দিবেন বাপি ভাই, ম্যানেজ করা যাবে? গতকালকে ডেইলি স্টারটা, ডেইলি স্টার রাখা হয় না? ও আচ্ছা, হ্যাঁ ওখানে গতকালকে পড়াইছিলাম ওদেরকে, এদেরকে একটু পড়াইতাম, ঠিক আছে। ওকে, তাহলে আসো। আম, উম, 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 এই ছিল আমাদের প্রথম 2টা পার্ট। আশা করি তোমরা কিছুটা বুঝতে পেরেছো। ডেইলি স্টার পত্রিকাটা থাকলে আজকে দেখাই দিতাম। এবার আসো আরেকটা সেন্টেন্স জিনিস শেখাবো তোমাদের, সেন্টেন্স এক্সটেনশন। যদিও এই বিষয়টা নিয়ে তোমাদেরকে কিছুটা জানিয়েছি, সেটা কি? অ্যাপোজিটিভ, ওই যে অ্যাপোজিটিভের সময়, হ্যাঁ অ্যাপোজিশন, ওই যে শিখালাম না প্রথম যে পার্টটা। এই তো ভেরি গুড, অ্যাপোজিটিভ এক্সপেনশন অথবা লিঙ্কিং ডেসক্রিপশন তোমাদেরকে দেখাইলাম না, এটা কমা দিয়ে একটু এক্সট্রা তথ্য দিয়া নাউন সম্পর্কে কোনো কিছু পাইলেই এটাকে আমরা অ্যাপোজিটিভ অফ এক্সপেনশন বলে থাকি। ক্লিয়ার? এখন আমরা এটা কি আর একটু ভালো করে শিখবো যে কীভাবে বড় করা যায় সেন্টেন্সটাকে। ভাই আপনি মনে রাখবেন, আপনি যদি বেশি মার্ক পেতে চান, যেটা আমরা বলি যখন তোমার ফোকাস রাইটিং আমি পড়াবো তখন তোমাদেরকে আমি বলবো যে অ্যাকচুয়ালি মার্ক হাইকার, দ্যাট মিনস কিছু কিছু বিষয় আছে যেগুলো তোমার মার্কটাকে বাড়িয়ে দেবে। হ্যাঁ, এই মার্ক হাইকার টপিক, প্রাইস হাইক মানে কি মূল্য বৃদ্ধি, আর মার্ক হাইক মানে কি মার্ক বৃদ্ধি, মানে কিছু কিছু বিষয় তুমি যদি ফলো করো তোমার রিটেনের মার্কটা বেড়ে যাবে, এটাকে আমরা বলি মার্ক হাইকার টপিক। হ্যাঁ, সো তুমি যদি একটা ফোকাস রাইটিংয়ে ভালো মার্ক পেতে চাও তোমাকে কিছু বিষয় আলোকপাত করতে হবে। একটা হলো তোমাকে কিছু স্ট্যাটিস্টিক্যাল ডাটা দিতে হবে। স্ট্যাটিস্টিক্যাল ডাটা দিলে মনে একবার মার্ক বেশি পাওয়া যায়। এরপরে তোমাকে ভূমিকা এবং উপসংহার বাদে ভিতরে যে পয়েন্টগুলো আছে এগুলা তোমরা ক্যাপশন দিবা। কারণ কি, এইগুলা চোখে বাঁধে। একটা গদবাদা লিখে গেলে না কেউ পড়তে চায় না, কারণ সবাই সমান, সময়ের মূল্য আছে। আর এখন তো ফেসবুকের জামানা, সবাই শুধু সুইপ মানে দেখবা যে সুইপ করে। সো এই জন্য তুমি যদি টপিকের নামগুলা লেখো ভূমিকা এবং উপসংহার বাদে, তাহলে দেখবে তুমি মার্ক বেশি পাবা। আরেকটা ব্যাপার হলো প্রত্যেকটা প্যারাগ্রাফের প্রথম সেন্টেন্সটা একটু লার্জ, বড় করার চেষ্টা করবা। যেমন আমরা বলি সেন্টেন্সটাকে তোমরা একটু বড় বা এনলার্জ করার চেষ্টা করবা। তুমি যে কোনো একটা আর্টিকেল দেখবা প্রথম সেন্টেন্সটা তারা কিন্তু অনেক বড় করে লেখে, প্রথম সেন্টেন্সটা তারা কিন্তু অনেক বড় করে লেখে, এটা কিন্তু একটা বড় ব্যাপার। সো প্রথম সেন্টেন্সটা বড় করা বাধ্যতামূলক। অবশ্যই প্রথম সেন্টেন্সের মধ্যে তোমরা অ্যাপোজিশনের ব্যবহারটা করবা, প্রথম সেন্টেন্সের মধ্যে ডিরেক্ট পাস্ট পার্টিসিপলের ব্যবহার করবা, প্রথম সেন্টেন্সের মধ্যে ডিরেক্ট ভার্বের আইএনজি এগুলো ব্যবহার করার চেষ্টা করবা এবং সেন্টেন্সটাকে বড় করার চেষ্টা করবা। এখন সেন্টেন্সটাকে কিভাবে বড় করবা? সেন্টেন্সটা বড় করার সবচেয়ে ভালো মাধ্যম হলো তুমি একটা নাউন খুঁজবা। কেন? একটা নাউন পাওয়া মানেই তুমি মনে করবা, নাউন মানে কোনটা, ওই যেটা বললাম কি, ব্যক্তি, বস্তু, প্রাণী এবং জায়গা, মানে ব্যক্তি, বস্তু এবং স্থানের নাম। এই 3টা কোনো কিছুর নাম পাইলেই তুমি করবা কি, ওই সেন্টেন্সটাকে একটু বড় করার সুযোগ বা ডোর তৈরি হবে। যেমন আমরা বলি নাউন ইজ দ্য ডোর অফ দ্য অপরচুনিটি টু এনলার্জ দ্য সেন্টেন্স, মানে সেন্টেন্সকে বড় করার একটা দরজা হলো নাউন। নাউন পাওয়া মানেই তুমি সেন্টেন্সটাকে বড় করতে পারবা। কিভাবে? ওই যে অ্যাপোজিশন ব্যবহার করে। যখনই কোনো নাউন পাবা কমা দিয়েই ওই নাউন সম্পর্কে এক্সট্রা তথ্য দিবা, তাহলে দেখবা সেন্টেন্সটা বড় হয়ে যাবে। যেমন দেখো, ছোট একটা সেন্টেন্স লিখছি, উই লিভ ইন ঢাকা। এই উই লিভ ইন ঢাকা এটাকে আমরা সেন্টেন্সটাকে আরেকটু বড় করতে পারতাম। মানে একটা মাস্টার্সের ছেলে বা অনার্সের ছেলে বা মেয়ে, সে জব পাবে, সে একটা সেন্টেন্স লিখছে উই লিভ ইন ঢাকা।
কেমন না, এটা একটা কেমন ন্যাংটা ন্যাংটা একটা সেন্টেন্স, কেমন যেন মার্কো ন্যাংটা ন্যাংটা আসবে, ছোট একটা সেন্টেন্স। এখন এই সেন্টেন্সটা তোমরা এই উই লিভ ইন ঢাকা এটাকে তুমি একটু অন্যভাবে লিখতে পারতা, একটু বড় করতে পারতা। কিভাবে বড় করবা সবাই দেখো, এই জায়গায় নাউন কোনটা একটু বলো। উই লিভ ইন ঢাকা নাউন কোনটা? ঢাকা। তাহলে নাউন পাওয়া মানেই মনে করবা তুমি ওই সেন্টেন্সটাকে বড় করতে পারবা। সেটা কিভাবে দেখো সবাই, উই লিভ ইন ঢাকা, ঢাকা নাউন, কমা দিয়ে ঢাকা সম্পর্কে একটু বর্ণনা বলবো, ঢাকা সম্পর্কে একটু বর্ণনা দিব। আমি উই লিভ ইন ঢাকা, ইয়েস দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, দ্য আর্থকুয়েক প্রোন সিটি, ব্যাস আর কিচ্ছু না। তাহলে উই লিভ ইন ঢাকা কমা দিয়ে দ্য মোস্ট ডেন্সলি, দ্য সেকেন্ড লার্জেস্ট পপুলেটেড কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। এই বর্তমানে ঢাকা কি? স্যার দ্বিতীয়, দ্বিতীয়। তাহলে সেটাই লিখে দিতাম, প্রথম হচ্ছে ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়া, জাকার্তা। জাকার্তা। তাহলে এই যে এটা দেখো, যে যেটা তথ্যটা ওই মিনিং অনুযায়ী। সো উই লিভ ইন ঢাকা, আমি ঢাকাতে বাস করি, ব্যাস কমা দিয়ে ওই মেয়েটা যেটা বললো দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। তাহলে কি ভাই সেন্টেন্সটা না এই উই লিভ ইন ঢাকার থেকে উই লিভ ইন ঢাকা কমা দিয়ে ঢাকা সম্পর্কে একটু তথ্য, তার মানে এটা আর একটু বেশি সুন্দর হলো সেন্টেন্সটা, যে কি উই লিভ ইন ঢাকা কমা দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। ভাই কোন একজন স্টুডেন্ট লিখলো উই লিভ ইন ঢাকা, আর কোন একজন স্টুডেন্ট লিখলো উই লিভ ইন ঢাকা কমা দিয়ে দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। তোমরা বলো কোন কোন সেন্টেন্সটা তোমার কাছে ভালো লাগছে? সেকেন্ড অবশ্যই সেকেন্ড ওয়ানটা ভালো লাগছে। সেই জন্য রিকোয়েস্ট করব তুমি সেন্টেন্সটাকে একটু এক্সটেন্ড করবা, একটু বড় করবা। কিভাবে? নাউন খুঁজবা, যখনই নাউন পাবা তখনই কি করবা, সেটাকে তুমি সেন্টেন্সটাকে বড় করতে পারবা। ব্যাস এই সেন্টেন্সটাকে তুমি আরো একটু বড় করতে পারতা। কিভাবে বড় করতাম? উই জাস্ট আগে লিখে ফেলি লিভ ইন ঢাকা কমা, এইটুক বড় করলেই হয়, আমি জাস্ট দেখানোর জন্য আরো বড় করতে পারতাম যদি তুমি চাও। কিভাবে? দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, একটু বলতে পারবা বাংলাদেশ কি? দ্য সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রি। এবার বাংলাদেশ এটা নাউন না, এই ঢাকা একটা নাউন পাইছিলাম, যার জন্য একটা বর্ণনা দিলাম দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। এবার বলো না বাংলাদেশ আর একটা নাউন কিনা? তাহলে বাংলাদেশ সম্পর্কে একটু বর্ণনা দিতে পারি কি, দ্য সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রি। ব্যাস হয়ে গেল। উই লিভ ইন ঢাকা কমা দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ কমা দ্য সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রি। স্যার আমার একটা কথা ছিল। অবশ্যই বলো বোন। স্যার হচ্ছে আমার সামনে ডেইলি স্টাইল একটা এডিটোরিয়াল মানে পেজ আছে। ওকে, আমি যে একটা সেন্টেন্স বলবো, আপনি যদি হচ্ছে তুলে মানে কালকে রাস্তার অনুযায়ী একটু ব্যাখ্যা করে দিতেন। আচ্ছা অবশ্যই দিব আপু, আমি অবশ্যই দিচ্ছি, দাঁড়াও। এটা বাংলাদেশের ম্যাক্রো ইকোনমি নিয়ে। আচ্ছা গতকালকের পত্রিকাটা কি তোমার সামনে আছে? আর গতকালকে না, কিন্তু এটা হচ্ছে কয়েকদিন আগে স্যার। আমাদের এখানকার যদি গতকালকের পত্রিকাটা যদি কেউ থাকতো তাহলে আমি দেখাই দিতে পারতাম এখনই। হ্যাঁ আচ্ছা, যদি বলো না। তাই না? দাঁড়াও আমার ব্যাগের মধ্যে আছে কিনা সেটা আগে দেখি, সেটা হয়তো তার বেশি ভালো হতো রে, গতকালকে দেখে আসছিলাম, ব্যাগের মধ্যে নেওয়া উচিত ছিল, আমার মনে নেই তোমাদেরকে একটু দেখাবো তো। আচ্ছা দেখাচ্ছি আমি, তুমি যেটা বলবো ওইটার ছবি দিয়ে দাও তো কমেন্টস আপু। তোমার হাতে যে শোনো, তোমার হাতে যে পত্রিকাটা আছে ওই পত্রিকার আর্টিকেল এডিটোরিয়াল পেজের, তুমি তো প্রথম দুইটা এডিটোরিয়াল, তো ওই দুইটা এডিটোরিয়ালের ছবি তুলে দাও, দুইটা এডিটোরিয়ালের ছবি তুলে দাও। হ্যাঁ দুইটা এডিটোরিয়ালের ছবি তুলে দাও, হ্যাঁ তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা এটা তোমরা বুঝছো কিনা তাই বলো ভাই, এটা বুঝছো কিনা? আচ্ছা তাহলে আমরা নাউন যখনই পাবো নাউন সম্পর্কে এক্সট্রা তথ্য দিব, ইচ্ছা করলে প্রোনাউন সম্পর্কেও এক্সট্রা তথ্য দিতে পারো। কিভাবে? যেমন দেখো এটা আমরা আরো একটু অন্যভাবে লিখতে পারতাম, কেন এখানে আরেকটা প্রোনাউনও আছে। এই প্রোনাউন কোনটা একটু বলবা? এই সেন্টেন্সে প্রোনাউন কোনটা? উই হলো প্রোনাউন। তাহলে দেখো আমরা এভাবে লিখতে পারতাম উই কমা আমরা কে, আমাদের একটু বর্ণনা দিয়ে দাও, এই আমরা কারা, ধরো বোঝানোর জন্য উই দ্য স্টুডেন্টস অফ টার্নিং পয়েন্ট, দ্য স্টুডেন্টস অফ টার্নিং পয়েন্ট, এই যে কমা উই। আপু ছবিটা একটু দিয়ে দাও তুলে তাড়াতাড়ি কমেন্টস বক্সে, উই দ্য স্টুডেন্টস অফ টার্নিং পয়েন্ট, এইবার জাস্ট কমা দিলাম। এক্সট্রা তথ্য কিন্তু অবশ্যই কমার মধ্যে থাকবে, মনে রেখো। উই দ্য স্টুডেন্টস অফ টার্নিং পয়েন্ট লিভ ইন ঢাকা, ঢাকাটা হলো দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, শেষ। এভাবে লিখতে পারতাম।
সো আমরা নাউন পাওয়া মানেই কি করব, আমরা নাউন পাওয়া মানেই আমরা সেইটার পথটা আমরা একটু দেখব। ক্লিয়ার? ওকে মাই ডিয়ার, এটাই ছিল আমাদের মূল বিষয়টা। এটা আমি তোমাদেরকে একটু বোঝাইতে চাইছি। আজকে যে সেন্টেন্স 3টা ছিল, এই 3টা সেন্টেন্স একটু প্লিজ ভালো করে বোঝার চেষ্টা করবে। এই 3টা সেন্টেন্স একটু ভালো করে বোঝার চেষ্টা করবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন আসো আমরা একটু আমাদের বাস্তবটা একটু দেখব। হ্যাঁ, যেটা খোঁজা হয় সেটা তো পাওয়া যায় না। তুমি কি দিয়েছো? আচ্ছা, আমি একটা জাস্ট ডেইলি স্টার থেকে জাস্ট একটা আমরা যে কোনো একটা সেন্টেন্স নিয়ে নিই। স্যার পাঠাইছি। ওকে, পাঠাইছো না? কিন্তু কইব না, আসে নাই যে, এখানে দেখাচ্ছে না কমেন্ট বক্সে। এইবার এসেছে। হ্যাঁ হ্যাঁ, এইবার এসেছে। তাহলে আসো আমরা এটা, ও পাইছি আমি। কালকে আমি যেটা দেখছিলাম, কালকেটা একটু পেয়েছি। তাহলে আসো আমরা দেখি আগে। আচ্ছা, কালকে ডেইলি স্টারে একটা হলো, এই যে এটা তোমরা পড়ো কিনা ডেইলি স্টারের, এটা হলো মাহফুজা নামের একটা কালকে আর্টিকেল আসছে, আ পিকচার দ্যাট লেইজ বিয়ার দ্য ডিকে অফ আওয়ার এডুকেশন সিস্টেম। একটা পিকচার যেটা দেখে বোঝা যাচ্ছে যে আমাদের এডুকেশন সিস্টেমটা ধ্বংসের দ্বার প্রান্তে। হ্যাঁ, এটা হলো মাহফুজা নামের একটা কালকে আর্টিকেল পাবলিশ হয়েছে। সো এই আর্টিকেলটা আমরা একটু দেখি। হ্যাঁ, তাহলে আমরা পড়লে ভালো লাগবে। এদিকে আসো ভাই, আমি ফেসবুক থেকে এই আর্টিকেলে ঢুকতে চাচ্ছি। ঢোকা যায় না কেন? লিঙ্ক দেওয়া আছে না, উপরে দেখা যাবে, ওইটার ভিতরে যাবে না, লিঙ্ক দেওয়া নেই। ও লিঙ্ক, এই যে ঠিক আছে। আচ্ছা, এখন একটু দেখো তোমরা যারা আমার এখানে আসছে, আমরা এই যে 2টা ক্লাস পড়লাম, আমরা এই 2টা ক্লাস করে কি শিখলাম সেটা একটু তোমাদেরকে আমি দেখাবো। হ্যাঁ, একটু দেখো, আমরা গতকালকের পত্রিকার একটা অংশ, আমি মেয়েটাও খুব সুন্দর করে দাগাইছে, আমি দেখবো, খুব দেখা যাচ্ছে না, ছোটো ছোটো, ও বলবে, আমি লিখবো। সো আগে একটু দেখো তোমরা, আমি এটা হলো গতকালকের পত্রিকায় ফ্রাইডে নভেম্বর 28। হ্যাঁ, শোনো কি বলতেছে, শোনো। প্রথমে, অন নভেম্বর 19 উই পাবলিশড আ পিকচার অফ ক্লাসরুম অফ আ গভর্নমেন্ট প্রাইমারি স্কুল ইন ধামরাই, খুলনা। বলতেছে যে আমরা 19শে নভেম্বর ধামরাই, খুলনার একটা সরকারি প্রাথমিক স্কুলের ছবি দিয়েছিলাম। অল দ্য বেঞ্চেস, একটু ভালো করে দ্বিতীয় লাইনটা একটু ভালো করে বসো। অল দ্য, দ্বিতীয় লাইনে কি আছে? অল দ্য বেঞ্চেস মেড অফ স্টিল, made of steel, all the benches made of steel to ensure its durability, to ensure durability, okay, to ensure durability, have been huddled together, okay, have been huddled together, okay, have been huddled টুগেদার। এটা একটা সেন্টেন্স। সেন্টেন্সটা কি তোমাদেরকে একটু বুঝাই? ছবিটা যদি দেখো তোমাদের কিন্তু বুঝতে সুবিধা হবে। মানে বন্যা হয়েছে, মানে পানি নিচে, এই জন্য টেবিলগুলো সব লোহার তৈরি, কিন্তু ওরা করছে কি, ওরা টেবিলের কি থাকে, একটা বেঞ্চ থাকে আর উপরে টেবিল থাকে, বেঞ্চে বসবে পা ঝুলায় আর টেবিলে লিখবে। ওরা করছে কি, সবাই টেবিলের উপরে বসে আছে, বেঞ্চে কেউ বসে নেই। তাই এখানে বলতে চাচ্ছে, ভালো করে বুঝবা, অল দ্য বেঞ্চেস মেড অফ স্টিল, সবগুলো বেঞ্চ স্টিল দিয়ে তৈরি। কিসের জন্য? টু এনশিওর ডিউরেবিলিটি, যেন টেকসই হয়। হ্যাভ বিন হার্ডেল টুগেদার, এবং একসাথে বাঁধা আছে তারা। আচ্ছা, এইটুক সেন্টেন্স আমি নিলাম, তারপরেও কেন উপরে বসে আছে এটা পরে আসতেছে। এখন তোমরা বলো, গতকাল এবং আজকে মিলায়ে যা শিখেছি, সেখানে এই জায়গায় একটা প্রয়োগ আছে, সেই প্রয়োগটা কি সেটা বলতে হবে তোমাদের। কেউ পারো কিনা? All the benches made of, sir. এই অল দ্য বেঞ্চেস মেড অফ ছিল কি বলো তো বোন, কি ছিল? All the benches which is আচ্ছা আপু, ইজ কেন বলবো, বেঞ্চেস না, তাহলে হুইচ আর মেড অফ স্টিল। এই যে ভাই দেখো, তোমরা ডিরেক্টলি ভার্বের 3 চলে এসেছে, ডিরেক্টলি ভার্বের 3 কেমনে পাইলো? অল দ্য বেঞ্চেস মেড অফ স্টিল, তার মানে কি, অল দ্য বেঞ্চেস হুইচ আর মেড অফ স্টিল, বা হুইচ ওয়ার মেড অফ স্টিল, প্রেজেন্ট ইনডিফিনিট হইলে আর পাস্ট ইনডিফিনিট, সকল বেঞ্চ যেগুলো স্টিল দিয়ে তৈরি করা হয়, টু এনশিওর ডিউরেবিলিটি। মূল সেন্টেন্স কোনটা? অল দ্য বেঞ্চেস হ্যাভ বিন হার্ডেল টুগেদার, সকল বেঞ্চগুলো শক্ত করে বাঁধা আছে। কিন্তু কোন টেবিলগুলা? হুইচ আর মেড অফ স্টিল টু এনশিওর ডিউরেবিলিটি।
তার মানে ভাই এই জায়গায় দেখো ডিরেক্টলি ভার্বের থ্রি ব্যবহার করা হয়েছে। মাহফুজা নামের, দ্যাট মিনস গতকালকে যে আর্টিকেলটা পাবলিশ হয়েছে তার প্রথম পেজেই দেখো প্রথম লাইনই এইটা কিন্তু আমরা ব্যবহার করতে পারছি। সেরকম অগণিত। এবার আসো পরের সেন্টেন্সটাও তাই, যদি আমরা একটু দেখি। ওকে, 2 নাম্বার সেন্টেন্সটা দেখো এখানে কি বলতেছে। 2 নাম্বার সেন্টেন্সটা, হোয়াই আর দ্য স্টুডেন্টস, হোয়াই আর দ্য স্টুডেন্টস সিটিং, why are the students sitting on an elevated platform, on an elevated platform instead of on the benches, instead of on the benches made for them, তাহলে কি হলো, হোয়াই আর দি স্টুডেন্ট সিটিং অন আ এলিভেটেড প্ল্যাটফর্ম, কেন স্টুডেন্টরা ওপরে বসে আছে, ইনস্টেড অফ পরিবর্তে, অন দ্য বেঞ্চেস মেড ফর দেম, তাদের জন্য যে বেঞ্চগুলো তৈরি করা হয়েছিল ওই বেঞ্চিতে না বসে কেন ওপরের ডেস্কে বসে আছে, এইটা মাহফুজ আলম কোশ্চেন করতেছে। এখন তোমরা বলো এই জায়গায়ও আমরা একটা ব্যবহার শিখে গিয়েছি, কোনটা সেই ব্যবহার একটু বলতে হবে দ্রুত, কোনটা সেই ব্যবহার দ্রুত বলতে হবে। The bench made for them. The benches which is made. ভেরি গুড, বলতেছে এই মূল অংশ কোনটা, হোয়াই দ্য স্টুডেন্টস আর সিটিং, যেহেতু এটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের কারণে অক্সিলারি ভার্বটা আগে চলে এসেছে, এটাতে কিন্তু কোনো ভুল নেই। হোয়াই আর দ্য স্টুডেন্টস সিটিং অন অ্যান এলিভেটেড প্ল্যাটফর্ম ইনস্টেড অফ অন দ্য বেঞ্চেস হুইচ আর মেড ফর দেম, এই হুইসারটাকে তারা তুলে দিয়েছে। ওই যে ডিরেক্ট ভার্ব 3 নাম্বার রিডিউসড অ্যাডজেক্টিভ ক্লজ, মনে আছে গতকালকে শিখাইছিলাম, কথা বলে না কেন? ইয়েস, এইটাই ছিল আমাদের গতকালকের মূল বিষয়টা। এছাড়াও আপনি গতকালকে দ্য বাট পেজ অফ, যাই হোক যেখানে আপনি যাবেন, আপনাকে যদি দেখাইতে পারতাম আরও ভালো হতো। আপনারা ওই মেয়েটা, এটা কি একটু বড় করা যায় ভাইয়া, এটা কি একটু বড় করা যাবে? আচ্ছা আমি বড় করতেছি। তোমরা কি ওই মেয়েটা যে পত্রিকাটা পাঠাইছে এইটা কি একটু দেখো তো, ওই মেয়েটা যে পত্রিকা, আচ্ছা তুমি এখানে একটু বের করো না, তাহলে তো আরো ওদেরকে বেশি দেখানো যায়। আমার এখানে একটু চলে যাও তো, এখানে গিয়ে ডেইলি স্টার, হ্যাঁ আচ্ছা ওখানে তুমি এখানে দেখাও বা যেখানে একটা জায়গায় দেখাও। হ্যাঁ অথবা এখান থেকে ডেইলি স্টারে চলে যাও একটাতে। আচ্ছা, সো আপনাদের যেটাই হোক, আমি যেটা বলতে চাচ্ছিলাম আপনারা হয়ে যাচ্ছেন। সো আমি বলি ভাই, পত্রিকা জুড়ে যদি আপনি পড়েন বুঝে শুনে, আপনি আমার যে 5-6টা টপিক বলেছি ভাই, এই 6টা টপিকে আপনি এত বেশি বেনিফিটেড হবেন। তবে এগুলো সবাই ইমপ্লিমেন্ট করতে পারবে না, এটার ইমপ্লিমেন্টের জন্য আপনার ইচ্ছা থাকা লাগবে, ইন্টেনশন থাকা লাগবে। তুমি জাস্ট শুধু এখানে গিয়ে আমাদের ফেসবুকে বা যে কোনো পেজে যাও, গিয়ে ডেইলি স্টার পত্রিকাটা বের করো। ছবিটা যদি ক্লিক করে দেখেন ফোনে, তাইলে বড় করে দেখা যাবে। আচ্ছা ঠিক আছে, ছবিটাই আমরা এখানে দিচ্ছি। তুমি যেহেতু বলেছো, আমার বোন একটা ছবি দিয়েছে, আমি কেন দেখবো না, আমাদের এখানে বড় করেই দেখাচ্ছি তোমাকে, আমরা আরো বড় করে দেখাই দিচ্ছি তোমাদেরকে। আচ্ছা, একটা মেয়ে একটা পেপারে আর্টিকেল দিয়েছে, সেটা আমরা একটু দেখবো। হ্যাঁ স্যার, যখন পত্রিকা পড়তাম তখন এগুলো যখন সামনে আসতো, মানে এই যে রুলস গুলা কালকের আজকের, হ্যাঁ, আমি ভাবতাম কি মানে অনেক সফিস্টিকেটেড লেখা, এগুলো আমি না বোন, এগুলা কেউ এগুলো শিখাইতে চায় না, কেউ শিখাইতে চায় না বা কেউ বুঝতেও চায় না। হ্যাঁ, কেউ শিখাইতেও চায় না, কেউ বুঝতেও চায় না। এইবার তোমরা দেখতে পাচ্ছ কিনা পত্রিকার লেখাটা, ভালো করে বলো, দেখতে পাচ্ছ কিনা? ওকে, তাহলে দেখা যাচ্ছে। তাহলে আসো আমরা এখন এইটা নিয়ে একটু আলোচনা করি। আমার ও যেহেতু দিয়েছে, এটা নিয়ে আমরা একটু আলোচনা করি। ঠিক আছে, কি বলতেছে ভালো করে দেখো, কি মজার জিনিস। বাংলাদেশের ইকোনমি হ্যাজ বিন অন আ ডাউনওয়ার্ড ট্রেন্ড সিন্স আর্লি 2022। 2022 সালের শুরুর দিক থেকে বাংলাদেশের অর্থনীতি নিম্নগামীর দিকে ধাবিত হচ্ছে। কমা দেখো, কমা 2022, মার্কড বাই হাই ইনফ্লেশন। জিনিসটা খেয়াল করো ভাই, এই যে দেখো এখানে একটা কমা আছে, এখানে একটা কমা আছে, কমার মাঝখানে একটা এক্সট্রা তথ্য দিয়েছে। মার্কড বাই হাই ইনফ্লেশন, মূলত আমি কেন উল্লেখ্য কিসের কারণে আমরা ডাউনওয়ার্ডে আসি। মার্কড বাই উল্লেখ্য, হাই ইনফ্লেশনটাই বেশি উল্লেখ্য। ডুয়েন্ডেলিং, হ্রাস করতেছে ডুয়েন্ডেলিং ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ। বাংলাদেশের অর্থনীতি ডাউনওয়ার্ড ট্রেন্ডে আছে কি কি কারণে। প্রথমে দেখো, বাংলাদেশের ইকোনমি, মূল সেন্টেন্স, হ্যাজ বিন অন আ ডাউনওয়ার্ড ট্রেন্ড সিন্স আর্লি 2022। বাংলাদেশের অর্থনীতি 2022 সালের শুরু থেকে নিম্নগামীর দিকে ধাবিত হচ্ছে। মার্কড বাই, এই নিম্নগামীর দিকে ধাবিত হচ্ছে মূলত কিসের কারণে? মার্কড বাই, এক এক করে বলতেছে। হাই ইনফ্লেশনের কারণে,
ডুয়েন্ডেলিং ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ কমে যাওয়ার কারণে, ডেপ্রিসিয়েশনের কারণে, ডেপ্রিসিয়েশন অফ দ্য টাকা, টাকার মূল্য কমে যাওয়ার কারণে, পোর হেলথ অফ ব্যাংকিং সেক্টর, ব্যাংকিং সেক্টরে স্বাস্থ্য খারাপ হওয়ার কারণে, লো অ্যান্ড স্ট্যাগনেন্ট ট্যাক্স টু জিডিপি রেশিও কমে যাওয়ার কারণে, অ্যান্ড ফলিং পাবলিক স্পেন্ডিং জিডিপি গ্রোথ, এবং ফলিং পাবলিক স্পেন্ডিং কমে যাওয়ার কারণে এটা হয়েছে। বোঝাইতে পেরেছি বিষয়টা? এই পরেটা কি কমা নাকি বোঝা যাচ্ছে না? আচ্ছা, জিডিপি গ্রোথ রেট অ্যাজ ওয়েল অ্যাজ দ্য গ্রোথ ইন এক্সপোর্টস অ্যান্ড ইনভেস্টমেন্টস, এটা শেষ, এখানে আমাদের ফুল স্টপ। ক্লিয়ার? তাহলে দেখো প্রথম সেন্টেন্সটা এখান থেকে এই পর্যন্ত শুরু হয়েছে। আমি তোমাদের বলেছিলাম যত কষ্টই হোক প্রথম সেন্টেন্সটা বড় করার চেষ্টা করবা। দেখো সেন্টেন্সটা বড়, কত বড় সেন্টেন্স তারা এটা উল্লেখ করছে, কিন্তু আমরা করি কি প্রথম সেন্টেন্সে ছোট একটা দিয়ে রাখি। না, প্রথম সেন্টেন্সটা বড় করতে হবে। এবার আসো আমরা আস্তে আস্তে পড়বো, এইটুকু শেষ করি, তোমরা অনেক কিছু বুঝতে পারবে ইনশাল্লাহ। জিডিপি গ্রোথ রেট, মানে জিডিপির আমাদের গ্রোথ রেট, অ্যাজ ওয়েল অ্যাজ সেই সাথে গ্রোথ ইন এক্সপোর্টের গ্রোথ এবং ইনভেস্টমেন্ট বিনিয়োগের গ্রোথ রেটটা হ্যাভ বিন ফলিং টু, এটাও কি হয়েছে, হ্রাসের দিকে আছে। এবার আসো, দিস ডাউনস্লাইড ইজ দ্য আউটকাম, এই যে নিম্নগামীটা এটা মূলত ফল, পরিণতি। কিসের পরিণতি? অফ পোর ইকোনমিক ম্যানেজমেন্ট, দরিদ্র অর্থনৈতিক ম্যানেজমেন্ট, অ্যান্ড এন্ডেমিক করাপশন, এবং ব্যাপক করাপশনের পরিণতি। তাহলে এই যে ডাউনওয়ার্ড, এটা দুটা কারণ। একটা কারণটা কি, আমাদের ইকোনমিক ম্যানেজমেন্টটা খারাপ এবং আমাদের মধ্যে করাপশনটা বেশি। এই যে দেখো ভাই করাপশন, আমি আরেকটা তথ্য দিচ্ছি, কত জায়গায় কমার ব্যবহার খেয়াল করছো কিনা, স্পেশালি থেফটস ইন দ্য ব্যাংকিং সেক্টর, মূলত ব্যাংকিং সেক্টরে চুরি অ্যান্ড ক্রপ্ট প্র্যাকটিস ইন পাবলিক প্রকিউরমেন্ট, এবং পাবলিক প্রকিউরমেন্টে প্র্যাকটিস মানে খারাপ প্র্যাকটিস থাকার কারণে। শেষ। এবার আসো, দ্য ডুয়েন্ডেলিং ম্যাক্রো ইকোনমি কম্বাইন্ড উইথ দ্য অথরিটি, বোন তুমি কি এটুকু দিছিল পত্রিকাটা? না স্যার, আস্তে 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 আমি দিচ্ছি বোন, সুন্দর হয়েছে সুন্দর হয়েছে। এই যে আমাদের কোন প্রকিউরমেন্টের পর্যন্ত আমরা পড়েছিলাম। হ্যাঁ, এইবার আসি আমরা এইখান থেকে শুরু করব। এই যে দেখো, দ্য ডুয়েন্ডেলিং ম্যাক্রো ইকোনমি মানে কি, ক্রমহ্রাসমান ম্যাক্রো ইকোনমি, কমা কম্বাইন্ড উইথ অটোক্রেটিক অ্যান্ড ক্রপ্ট পলিটিক্যাল গভর্নেন্স, তার সাথে কে কে আছে, অটোক্রেটিক আছে এবং আমাদের পলিটিক্যাল গভর্নেন্স। এই যে দেখো কমা কিন্তু, হ্যাঁ এইখান থেকে এই পর্যন্তটা কি করা হয়েছে, হ্যাঁ দেখো এখান থেকে এই পর্যন্ত আবার কমা দিয়ে একটু এক্সট্রা সেন্টেন্সের মান সমৃদ্ধ করা হলো। রাইজিং ইনকাম ইকুয়ালিটি, ভাই দ্য ডুয়েন্ডেলিং ম্যাক্রো ইকোনমি এই জিনিসটা, কম্বাইন্ড উইথ অটোক্রেটিক অ্যান্ড ক্রপ পলিটিক্যাল গভর্নমেন্টস এই জিনিসটা, রাইজিং ইনইকুয়ালিটি এই জিনিসটা, অ্যান্ড হিউম্যান রাইটস ভায়োলেশনটা লিড টু ধাবিত করতেছে, এটাই কিন্তু মূল ভার, এটাই কিন্তু মূল ভার, লিড টু দ্য ইনইভিটেবল অবসম্ভাবী ডিমাইজ অফ দ্য প্রিভিয়াস গভর্নমেন্ট অন আগস্ট 5, 2024, এই জিনিসটাই ওদেরকে অবনতি ঘটাইছে। অ্যান ইন্টারিম গভর্নমেন্ট ওয়াজ এস্টাবলিশড, প্রতিষ্ঠিত হয়েছিল, দেখছো কমার ব্যবহারটা, চার্জড উইথ দ্য রেসপন্সিবিলিটি অফ স্টেবিলিটি অফ দ্য ম্যাক্রো ইকোনমি অ্যান্ড রিফর্মিং দ্য কান্ট্রিজ পলিটিক্যাল গভর্নমেন্টস, এটা এস্টাবলিশ করা হয়েছিল মূলত কিসের কারণে, দুইটা কারণে, সেই দুইটা কারণ ওরা এখানে বললো। ওকে, এরপরে আসো আমরা যদি আরও কিছু দেখি, দ্য মোস্ট ইমিডিয়েট অ্যাকশন অফ দিস গভর্নমেন্ট ওয়াজ টু স্টেপ টু থেফট রিলেটেড ব্লিডিং অফ দ্য ব্যাঙ্কিং সেক্টর বাই মেকিং হোলসেল চেঞ্জেস ইন দ্য এফেক্টেড। ওকে, সেকেন্ড, আচ্ছা ডোমেস্টিক ইনইকুয়ালিটি, আচ্ছা থার্ড, ওকে থার্ড ফোর্থ এগুলো বলতেছে তারা। একটু এদিকে যাই আমরা, আচ্ছা একটু চাচ্ছিলাম, একটু ব্যবহারটা দেখাইতে চাচ্ছিলাম। দ্য সাপ্লাই সাইড এজেন্ডা ইজ টাফ অ্যান্ড ইনভলভ শর্ট টার্ম, আচ্ছা ওয়ান অফ দ্য ইয়ার্স, অ্যান্ড দ্য মিডিয়াম টার্ম রিফর্মস টু স্কিল টেকনোলজি ডেমোক্রেটিক। ওকে, এক্সচেঞ্জ রেট ম্যানেজমেন্ট, আচ্ছা ইয়ার্স অফ দ্য এক্সচেঞ্জ রেট ম্যানেজমেন্টস হ্যাভ ডোমেস্টিকেটেড দ্য সাস সিস্টেম, আচ্ছা দ্য শার্প অ্যাপ্রিসিয়েশন অফ দ্য রিয়েল অ্যাফেকশন। আচ্ছা ঠিক আছে, এখানে আমরা মোটামুটি শুধু কমার ব্যবহারটাই দেখতেছি, উনি ডিরেক্ট পাস্ট পার্টিসিপল এবং ডিরেক্ট ভার্ব আরএনজি ওইভাবে ওনারা ইউজ করেনি। হ্যাঁ, আচ্ছা সাদিক, ডাক্তার সাদিক আহমেদ ইজ ভাইস প্রেসিডেন্ট, আচ্ছা ও রিসার্চ ইনস্টিটিউট অফ বাংলাদেশ। আচ্ছা এরপর আসি, অ্যাজ নোটেড দ্য মনিটারি পলিসি ইজ বেসিক্যালি অন ট্র্যাক, হাউ এভার মোর work may be needed to carefully of the while in principle the till, okay, the presence of sense corruption behind, আচ্ছা যাই হোক মোটামুটি তোমরা সব জায়গায় এই জিনিসটা পাবা, সব জায়গায়। হ্যাঁ, যত যা দেখবা সব জায়গায় ভালো ভালো রাইটারদের পড়া পড়লেই, যারা রেগুলার পত্রিকায় লেখে, হ্যাঁ দেখবা প্রত্যেকটা জায়গায় তারা কমার ব্যবহার, প্রত্যেকটা জায়গায় ডিরেক্ট পাস্ট পার্টিসিপল, প্রত্যেকটা জায়গায় ডিরেক্ট ভার্ব আইএনজি এগুলো কিন্তু তারা ব্যবহার করে। এখন একটা জিনিস মনে পড়ে গেল ওর কারণে, এই পত্রিকার এভাবেই ক্লাসগুলো নেওয়া, অনেকে দেখছি পত্রিকার ক্লাস নেয়, পত্রিকার ক্লাসের মধ্যে শুধু নাউন খোঁজে,
এটা প্রপার নাউন, এটা কমন, আমি দেখছি এটা অনেস্টলি বলতেছি, কারণ নিন্দা হয়ে যাবে, আল্লাহ মাফ করুক। হ্যাঁ, এটা প্রপার নাউন, এটা কমন নাউন, এটা অ্যাজেক্টিভ, এরম বলে মাথা নষ্ট করে দেয়। আমি দেখছি পত্রিকার ক্লাস 2-3টা। হ্যাঁ, সো অ্যাকচুয়ালি পত্রিকার সো পত্রিকাতে এই যে করা দরকার নেই ভাই, এরকম স্মার্টলি মিনিং করে পড়তে হবে। দেখেন, আমরা বাংলা থেকে ইংলিশ কেন মজার, একটা সেন্টেন্স থেকে সব পাওয়া যায়। এক সেন্টেন্স থেকে আপনি গ্রামারের শিখতে পারবেন, একটা সেন্টেন্স থেকে আপনি ট্রান্সলেশন করা শিখতে পারবেন, একটা সেন্টেন্স থেকে আপনি লেখার মান বের করতে পারবেন। যেমন দেখেন, এই আমরা যে ট্রান্সলেশন করি এটা কিভাবে আসে, এখান থেকেই তো ট্রান্সলেশন। এই জন্য আমি আপনাদের প্রথমটা পড়াইলাম, বাংলাদেশ ইকোনমি হ্যাজ বিন অন আ ডাউনওয়ার্ড ট্রেন্ড, বাংলাদেশের অর্থনীতি নিম্নগামী ট্রেন্ডের দিকে আছে সিন্স আর্লি 2022 থেকে। মার্কড বাই, এটা মূলত হয়েছে ইন দ্য হাই ইনফ্লেশন, মানে কি উচ্চ মূল্য, ইনফ্লেশন মানে কি মূল্যস্ফীতির জন্য, ডুয়েন্ডেলিং ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ হ্রাসের জন্য। এই যে দেখেন, ডুইন্ডেল মানে কি হ্রাস করা, ওয়াট শেখা যায়। আবার কি ডুয়েন্ডেলিং, এই যে লেখার মানটা দেখা যাচ্ছে, কমা ডেপ্রিসিয়েশন অফ দ্য টাকার মূল্য হ্রাসের কারণে, এই যে টাকার মূল্য কমে যাওয়ার কারণে। এইভাবেই তো আমরা মিনিং করি, একটা সেন্টেন্স থেকে ওয়ার্ড হবে, একটা সেন্টেন্স থেকে মিনিং হবে, একটা সেন্টেন্স থেকে গ্রামার শিখতে পারবো, সাবজেক্ট ভার্ব বের করতে পারবো, তাই না? এইভাবে আমরা একটু শেখার চেষ্টা করব। ক্লিয়ার বিষয়টা? ওকে মাই ডিয়ার, কথা বলি এখানে। ওকে। সো যেমন হচ্ছে বলো বোন, বলো কি বলতে চাচ্ছো? স্যার এখানে যেমন লেখা আছে যে এন্ড এর পরে যে ভার্বের সাথে একটা আইএনজি আছে, ওটা দেখলাম যেন একটা বলো কোন জায়গায় এন্ড ফলিং পাবলিক স্পেন্ডিং, কিন্তু আগের গুলো তো ভাবে মেইনটেইন করে নাই, তো এটাতে এই যে বলো এই যে তোমরা এরকম কোশ্চেন করবা, শিখাইতে পারবো কেন, শোনো। অ্যান্ড ফলিং পাবলিক স্পেন্ডিং, ভাই এটা কিন্তু নাউন করে আগেরটাতে তো আইএনজি দেয় না। না, আগেরটা আইএনজি না, আগেরটা নাউন আছে। কোন জায়গায় দেখো না, ফলিং পাবলিক স্পেন্ডিং, একটু দেখো 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 তোমরা কেউ আছে কিনা, তাহলে ওকে আমি বুঝাইতে পারবো। আগেরটা নাউন ফরম্যাটে আছে, এই যে দেখো পাইছি, এই যে দেখো আমি পাইছি, তোমরা একটু খেয়াল করো, ও যেটা বললো সেটা একটু আমরা একটু কাজ করি। দেখো, অ্যান্ড ফলিং পাবলিক স্পেন্ডিং পেয়েছো তোমরা? ওর কথা হলো যে ভাই আগেরগুলো তো আইএনজি নেই, এটা কেন আইএনজি দিল? শোনো, বাংলাদেশ ইকোনমি হ্যাজ বিন অন আ ডাউনওয়ার্ড ট্রেন্ড, বাংলাদেশের অর্থনীতি নিম্নগামিতার দিকে আছে 2022 সাল থেকে। মার্কড বাই, কিসের কারণে, কারণগুলো উল্লেখ করতেছি, সবগুলো কারণ একই রকম হবে। দেখো, হাই ইনফ্লেশন নাউন আছে, এই যে দেখো ডুয়েন্ডেলিং ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, এটা নাউন করছে কিন্তু ডুয়েন্ডেলিংটা, হ্যাঁ এটাকে জিরান্ড হয়ে গেছে। ডুয়েন্ডেলিং ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ হ্রাসমান, নাউন। হাই ইনফ্লেশন নাউন, ডেপ্রিসিয়েশন নাউন, হেলথ, আবার কি আছে আমার, লো অ্যান্ড স্ট্রেং ট্যাক্স টু জিডিপি রেশিও নাউন, অ্যান্ড ফলিং পাবলিক স্পেন্ডিং, এটাও তো নাউন করেছে বোন, সবগুলো তো নাউনের মধ্যে আছে, মানে ফ্রেজ আকারে প্রকাশ করেছে। হ্যাঁ, সো আগেরটা তো নাউন। ক্লিয়ার বিষয়টা? ওকে মাই ডিয়ার, সো ইনশাল্লাহ এরকম পত্রিকার ক্লাসও নেওয়া শুরু করবো। আমি তোমাদের অনুরোধ করব ভাই, আজ থেকে পত্রিকা পড়া শুরু করবা এবং পত্রিকাটা বুঝে বুঝে পড়বা। প্রথম কাজ হবে কি শোনো, সাবজেক্টের সাথে ভার্বটাকে রিলেট করা, এটা হবে তোমার প্রথম কাজ। প্রত্যেকটা সাবজেক্টের সাথে তুমি ভার্বটাকে রিলেট করবা, এটা হবে তোমার প্রথম কাজ। দ্বিতীয় কাজ হবে, যখন এরকম মার্কড বাই, এটা কি, হুইচ ওয়াজ মার্কড, হুইচ ওয়ার মার্কড, তাহলে ডিরেক্ট পাস্ট পার্টিসিপল, এটা ডিরেক্ট ভার্ব আইএনজি, ও এই জায়গাতে অ্যাপোজিশন ইউজ করছে। এইভাবে আজ থেকে তোমার পত্রিকা পড়া শুরু হবে। বেশি সময় দিবা না, প্রতিদিন 20 মিনিট করে সময় দিবা। আর আমি যে অংশটুকু তোমাদেরকে পড়াইছি, অবসম্ভাবীভাবে লেকচার শিটটা 2 বার শেষ করবা, পুরাটা। আমি যে লেকচার শিট দিয়েছি এটা পুরাটা 2 বার শেষ করবা, তারপরে দেখবা যে ইনশাল্লাহ পত্রিকা পড়বা, তুমি খুব ভালো করতে পারবা। ওকে, তাহলে আজকে পর্যন্তই আমাদের। ইনশাল্লাহ আমি আবার তোমাদেরকে 5টায় ক্লাস দিব, 5:10 শুরু করবো, 5:10 তোমাদের মাস্টার বেসের ক্লাস নিব। হ্যাঁ, সো আজকে পর্যন্ত রাখতেছি, আল্লাহ হাফেজ।